আজকে খুবই ভিন্ন ধরনের একটা প্রিন্সেসের কাহিনী বলতে চলেছি। বিয়ের রাতে প্রিন্সেসকে তার স্বামী খুন করে ফেলে, কিন্তু সে আবারও গল্প পরিবর্তন করার সুযোগ পায়। দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পরে প্রিন্সেস নিজেকে বাঁচানোর জন্য এবং তার লেখার করুণ এই কাহিনীর অভিশাপ থেকে বাঁচার জন্য অনেক কষ্ট করে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই তার শত্রুকে ভালোবেসে ফেলে। যেই প্রিন্স নির্দয়, নিষ্ঠুর এবং তাকে খুন করে ফেলেছিল, সেই প্রিন্স এক সময় তাকেও ভালোবেসে ফেলে। কাহিনীটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই ড্রামার নাম হলো ডিফারেন্ট প্রিন্সেস। এতে মোট 36টি এপিসোড রয়েছে। তো চলুন ড্রামার কাহিনী শুরু করা যাক। শুরুতেই দেখি একজন প্রিন্স অন্য প্রিন্সের প্রাসাদে হামলা করে দিয়েছে। তার তীর লেগে জিয়াওলিন নামের মেয়ে খুন হয়ে যায়। আসলে লিয়ান রাজ্যের তৃতীয় প্রিন্স চু ছোট থেকেই এই রাজ্যে হোস্টেজ হিসেবে ছিল, তাই সে এই রাজ্যের ক্রাউন প্রিন্সের উপরে প্রতিশোধ নিতে এসেছে। চু ছিল অনেক নিষ্ঠুর প্রকৃতির। এই রাজ সিংহাসন পাওয়ার জন্য সে নিজের কাজিনকে, এমনকি ক্রাউন প্রিন্সকেও মেরে ফেলে। তার প্রতিশোধ নেওয়া হয়ে যায় এবং সে ওই রাজ্যের রাজ সিংহাসনে বসে। এভাবেই স্যাড এন্ডিং এর সঙ্গে এই গল্পটা শেষ হয়। আসলে এই গল্পটা লিখেছিল এই মেয়েটি। আজ তার এই উপন্যাস লেখা শেষ আর সে এটাকে অনলাইনে আপলোড করে দেয়। আপলোড করার কিছুক্ষণের মধ্যেই তার এই গল্প ভাইরাল হয়ে যায়। একটার পরে একটা কমেন্ট আসতে থাকে। সবাই তাকে গালি দিচ্ছিল, কারণ চু তাদের মেইন লিড ইউনকে মেরে ফেলেছিল। গল্পের এমন শেষটা দেখে তারা সবাই তাকে অভিশাপ দিতে শুরু করে, কারণ তারা সবাই অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ করে তার কম্পিউটার আপনা আপনি চলতে শুরু করে। সেখানে লেখা উঠতে থাকে। সে যেন তার লেখা দ্য টেল অফ ইউন অ্যান্ড জি নামক উপন্যাসের শেষ অংশ বদলে দেয়, নয়তো এতজন মানুষের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে। সেখানে দুইটা অপশন আসে। একটা অপশনে লেখা ছিল সে পরিবর্তন করবে, আর আরেকটা অপশন ছিল পরিবর্তন করবে না। সে না অপশনে ক্লিক করে আর সঙ্গে সঙ্গে তার কম্পিউটার অফ হয়ে যায়। মেয়েটি তখন নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে কম্পিউটার নিজে থেকে আবার চলতে শুরু করে। যখন তার ঘুম ভাঙে তখন সে বিয়ের সাজে বসেছিল, আর প্রিন্স চু এসে তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। সে দেখতে পায় এটা প্রিন্স চু, আর সে মারা যায়। তখন তার বলা হয় এই মুহূর্তকে তার পরিবর্তন করতে হবে। যেহেতু সে পরিবর্তন করতে পারলো না, তাই তাকে আরো একটা সুযোগ দেওয়া হলো। যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারে তাহলে তার নির্মম পরিণতি হবে। এবার যখন সে জেগে ওঠে তখনও প্রিন্স চু তার কক্ষে প্রবেশ করেনি। সে বুঝতে পারে যে সে তার উপন্যাসের গল্পের ভেতরে চলে এসেছে। যেহেতু সে তার লেখা চুয়ের ক্যারেক্টার সম্পর্কে সবকিছুই জানে, তাই সে বুঝতে পেরেছিল চুয়ের হাতে থেকে বেঁচে ফেরা এতটা সহজ হবে না। চু তাকে মারার জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছিল। সে এটাও বুঝতে পারে তার সঙ্গে চুয়ের বিয়ে হয়েছে, আর সে হলো প্রিন্সেস চিং। তার উপন্যাসের কাহিনী অনুযায়ী আজকের রাতে তাকে মেরে ফেলা হবে। এরপর তার লাশ পুকুরে ফেলে দেওয়া হবে। আর এই মেরে ফেলার কারণেই রাজ্যের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটবে। সে যে আজকে মারা যাবে এটা ভেবেই তার শরীরের রোম দাঁড়িয়ে যায়। চু প্রায় তার প্রাসাদে পৌঁছে গিয়েছিল। চিং বুঝতে পারছিল না যে সে কোথায় লুকাবে। প্রথমে সে ওখানে থাকা বক্সের ভেতরে লুকায়, কিন্তু সে বুঝতে পারে প্রিন্স অনেক চালাক। এখানে লুকালে সে তাকে নির্ঘাত মেরে ফেলবে। তাই সে ওখানে থেকে বেরিয়ে একটা গোপন কক্ষে প্রবেশ করে, কিন্তু এরপরে রিয়েলাইজ করে চু নিজের প্রাসাদ সম্পর্কে সবকিছুই জানে। এই ঘরের গোপন কক্ষে লুকিয়েও সে তার হাত থেকে বাঁচতে পারবে না। এজন্য প্রিন্স চু যখন রুমের ভেতরে প্রবেশ করে তখন সে ওই রুম থেকে বেরিয়ে দেওয়ালের উপরে উঠে যায়। চু যখন গোপন ঘরে গিয়ে বুঝতে পারে এখানে সেই মেয়ে নেই, তখন সে আবার তার ঘরে ফিরে যেতে শুরু করে। আর এদিকে চিং সুযোগ বুঝে কাপড় বদলে বৃষ্টির মধ্যেই পালিয়ে যায়। চু তার ঘরে এসে বুঝতে পারে চিং সেই বক্সের ভেতরে থাকা বেগুনি কাপড় পরিধান করে পালিয়েছে। তাই সে গার্ডদেরকে পুরো প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজতে বলে। বেগুনি রঙের পোশাক পরা কোনো মহিলাকে দেখলেই যেন তারা মেরে ফেলে এই আদেশ দেয়। তারা পুরো প্রাসাদ খুঁজতে থাকে, আর চিং তাদের হাত থেকে পালিয়ে বেড়ায়। গং নামের একটা ছেলে প্রিন্স চুয়ের সাথে দেখা করতে আসে। সে একজন ডাক্তার এবং জ্যোতিষী টাইপ লোক ছিল। চুয়ের সাথে তার বেশ ভালোই সম্পর্ক ছিল। তার কাছে থাকা গোল্ড ফিশের সাহায্যে সে ভাগ্য গণনা করত। এটা থেকে তারা জানতে পারে মেয়েটি তাদের ব্যাপারে অনেক কিছু জানে। এমনকি সে এটাও জানতো যে আজকে তাকে মেরে ফেলা হবে। এটা ভেবে তারা দুজন অনেক অবাক হয়, কারণ এটা কিভাবে সম্ভব। চিং একটা ঘরে গিয়ে অন্য রঙের একটা পোশাক দেখে এবং সেটা পরে নেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে তার সার্ভেন্ট চলে আসে। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু চিং এর লোকেরা তাদেরকে ধরে ফেলে এবং মেরে ফেলে। এই সবকিছু দেখে চিং অনেক বেশি ভয় পেয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে লুকিয়েছিল এবং আবারও প্রায় ধরা পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এই ছেলেটা তাকে এই রাজ্যের ক্রাউন প্রিন্সের হুকুমেই বাঁচিয়ে নিয়ে এসেছিল, কিন্তু তার কাছে এসে চিং ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। চুয়ের লোকেরা রাজকন্যাকে পুরো প্রাসাদে খুঁজে আর কোথাও পায়নি। চিং এর বাড়ির লোকেদেরকে
প্রিন্সকে জানিয়ে দিতে বলা হয় যে চিং পালিয়ে গিয়েছে। চু শুধু দেখতে চাইছিল চিংকে আসলে কে সাহায্য করছে। আসলে সে তো তার স্ত্রীর চেহারাও এখন পর্যন্ত দেখেনি। পরদিন সকালে যখন চিং এর জ্ঞান ফিরে আসে তখন তার সঙ্গে ক্রাউন প্রিন্স জি ইউন দেখা করতে আসে। সে ইউনকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সে জানতো তার গল্পে লেখা এই ক্যারেক্টারটা অনেক ভালো, আর এটাই ছিল মেইন লিড। অর্থাৎ ইউন দেখতে যেমন সুন্দর তেমনি তার মনটাও অনেক উদার এবং সুন্দর। সে ভাবছিল এত উদার মনের ছেলের সঙ্গে সে তার গল্পের শেষটা অনেক খারাপ করেছে, এজন্য তার খারাপ লাগছিল। বিকেলে ইউন তাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। সে তো অনেক খুশি ছিল। এখন তারা এমন একটা আসরের সামনে এসে উপস্থিত হয় যেখানে অনেক সুন্দরী একটা মেয়ে নাচ করছিল। তার নাচ দেখে সেখানে থাকা সকলেই অনেক মোহিত হয়ে যাচ্ছিল, কিন্তু চিং জানতো এই মেয়েটি আর কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাকে চু মেরে ফেলবে। মেয়েটা সত্যি অনেক সুন্দর নাচ করে। সবাই তার নাচ দেখে খুশি হলেও চিং এর মন খারাপ হয়ে যায়। সেখানে চু ছিল যার নজর ক্রাউন প্রিন্সের পাশে থাকা চিং এর দিকে পড়ে। তার মন খারাপ দেখে ইউন জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কিন্তু সে ক্রাউন প্রিন্সকে সত্যিটা বলে না। এখন সেই সুন্দরী মেয়েটিকে দেখি যে একটু আগে নাচ করছিল। মেকআপ করে তাকে অনেক সুন্দর দেখতে হলেও সে আসলে অতটাও সুন্দর ছিল না, এমনকি তাকে অনেক অসুস্থ দেখাচ্ছিল। ধীরে ধীরে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল এবং তার মুখ থেকে রক্ত পড়ছিল। পেছনে থেকে একটা ছেলে এসে তাকে বলে সে কি সারা জীবন সুন্দরী এবং চির যৌবনা হয়ে থাকতে চায়, তাহলে সে তাকে সাহায্য করবে। একজন সৈনিকে সে চুকে খবর দেয় নৃত্যশিল্পী সেই মেয়েটিকে তাদের লোক গ্ল্যামার নিয়ন ড্রেস দিয়ে দিয়েছে, আর এটার বদলে সেই মেয়েটি নিজের প্রাণ দিতে রাজি হয়েছে। সব কাজ তাদের প্ল্যান মতো হচ্ছে জন্য চু খুশি হয়ে যায়। এদিকে চিং রাতে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় এবং দেখতে পায় মেয়েটি গ্ল্যামার নিয়ন ড্রেস পরে আছে। সে বুঝতে পারে খুব দ্রুত এই মেয়েটি আত্মহত্যা করবে এবং তার খুনের দোষ ক্রাউন প্রিন্সকে দেওয়া হবে। এসব কিছু ভেবে সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। এগুলো নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে তাকে শর্ত দেওয়া হয়েছিল তার উপন্যাসের কাহিনীর শেষ অংশ যেন ভিন্ন রকম হয়, নয়তো সে কখনো ফিরতে পারবে না। যেহেতু সে তার উপন্যাস পুরোপুরি জানতো, এজন্য সে বিশেষ বিশেষ জিনিসগুলো বদলানোর চেষ্টা করতে চায় যেন শেষ পর্যন্ত সবকিছু অন্যরকম হয়। চিং ছেলেদের রূপ নিয়ে সেই হোটেলে যায় যেখানে আজ নৃত্যশিল্পী মেয়েটি নাচ করবে। সে জানতো ওই মেয়েটির রুম এই হোটেলের 2 নম্বর ফ্লোরে আছে, তাই সে 2য় ফ্লোরে যেতে শুরু করে। যাওয়ার সময় তাকে প্রিন্স চু দেখে ফেলে এবং বুঝতে পারে এই মেয়েটি গতকাল দেখা সেই মেয়ে। তাদের এখন চিং এর উপরে সন্দেহ হতে শুরু করে, কিন্তু প্রিন্স তাকে বাধা দেয় না। তারা দেখতে চাইছিল যে মেয়েটি আসলে কি করতে চায়। চু সেই মেয়েটার ঘরে লুকিয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। মেয়েটির ঘরে সে নিয়ন ড্রেস খুঁজতে শুরু করে, কিন্তু এটা কোথাও খুঁজে পায় না। ততক্ষণে অন্যরা জানতে পেরে গিয়েছিল যে তাদের ঘরে কেউ এসেছে, কিন্তু তারা ঘরে কাউকে খুঁজে পায় না। আসলে চিং ওই ঘরের দেওয়ালের উপরে বসেছিল, আর দুর্ভাগ্যবশত প্রিন্স চু তাকে ধরে ফেলেছিল। তাকে দেখে তো চিং একদম থতমত খেয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। চু তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো? আমাকে দেখে এত ভয় কেন পাচ্ছ? চিং পালানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে ধরে ফেলে। চিং তাকে বলে সে তাকে চেনে না, আর সে এখানে নিয়ন ড্রেস খুঁজতে এসেছে, কিন্তু সেটা কোথায় তা সে জানে না। এখন সে চু এর সন্দেহ দূর করার জন্য তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু চু তাকে নিচে ফেলে দেয় আর সেখানে থেকে চলে যায়। এদিকে প্রাসাদের মর্গ দেখানো হয়। লিন নামের মেয়েটি এখানে থাকা সকল লাশ পোস্টমর্টম করে। তাকে দেখতে বেশ সুন্দরী ছিল। ক্রাউন প্রিন্স তার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তখনই তাকে প্রাসাদ থেকে জরুরিভাবে তলব করা হয়, তাই সে ওখানে থেকে চলে যায়। এদিকে গং সেই নৃত্যশিল্পীকে নিয়ন ড্রেস নিয়ে এসে দেয়। এই ড্রেস পরে আজ সে নাচ করবে, তাই সে পোশাক বদল করতে চলে যায়। চিং যখন তার ঘরে পৌঁছায় তখন সে ওখানে মেয়েটির সার্ভেন্টকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। বাহিরে গিয়ে দেখতে পায় মেয়েটি নিয়ন ড্রেস পরে নাচ করছে। এটা দেখে তার অনেক খারাপ লাগে, কারণ এত কিছুর পরেও সে তার মিশন কমপ্লিট করতে পারলো না। সেখানে ইউন এসে তার মন খারাপ দেখে আবারও কারণ জিজ্ঞাসা করে। চিং বলে এসব কিছু শেষে তারা সবাই একসাথে আজ রাতে ড্রিঙ্কস করবে। আসলে তার উদ্দেশ্য ছিল সেই মেয়েটির সঙ্গে রাতে থাকা, যেন মেয়েটির কোনো কিছু না হয়। দূর থেকে তাদের দুজনকে চু দেখছিল এবং তাদের উপরে নজর রাখছিল। সেই নৃত্যশিল্পী মেয়েটির নাচ শেষ হয়, আর এরপরে তারা 3 জন একসঙ্গে আড্ডা দিতে চলে যায়। চু তাদের পিছু করে। তখন তার লোক বলে তার ভয় হচ্ছে এই মেয়েটি তাদের প্ল্যান নষ্ট করে না দেয়। চু বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ নিয়ন ড্রেসের সৌন্দর্য থেকে কেউ বাঁচতে পারে না। এদিকে তারা 3 জন মিলে একসঙ্গে বসে অনেক ড্রিঙ্কস করে। চিং প্রথমে এমন ভাব করছিল যেন সে সারা রাত ড্রিঙ্কস করবে, কিন্তু 1 কাপ ড্রিঙ্কস করার পরেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা দেখে তো তারা দুজনেই হাসে। নৃত্যশিল্পী সেই মেয়েটি প্রিন্সকে বলে চিং অনেক ভালো একটা মেয়ে। সে ইউনকে ছোট্ট একটা উপহার দিয়ে এটা গ্রহণ করতে বলে।
পরদিন সকালে যখন চিং এর ঘুম ভাঙে তখন তার মনে পড়ে গত রাতে সে সবার আগে ঘুমিয়ে পড়েছিল। সেই মেয়েটির কথা ভেবে দৌড়ে সে নৃত্যশিল্পীর বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে তার সার্ভেন্টের সঙ্গে তার ধাক্কা লাগে আর সার্ভেন্ট দৌড়ে চলে যায়। এখানে ওই মেয়েটি ছিল না, তাই সে প্রাসাদে চলে যায়। প্রাসাদের বাইরে অনেক মানুষের ভিড় দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে ওই মেয়েটি মারা গিয়েছে। তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে জন্য তারা দুই বন্ধু মিলে গো গেম খেলছিল। প্রাসাদের সবাই এই ব্যাপারটা জেনে গিয়েছিল যে নৃত্যশিল্পী মারা গিয়েছে, তাকে খুন করা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে রাজা অনেক চিন্তিত ছিল। এই রাজার দুইটা কনকুবাইন ছিল। ছোট কনকুবাইন রাজার কাছে তার ছেলে চুয়ের ব্যাপারে প্রশংসা করে যে সে আর আগের মতো নেই, সে এখন অনেক দায়িত্ববান এবং ভালো হয়ে গিয়েছে। তাই রাজা যেন একবার তার সঙ্গে দেখা করে এবং সবকিছু মেনে নেয়। তাদের সবার রিকোয়েস্ট শুনে রাজা চুয়ের ব্যাপারটা খোঁজ খবর নেবে বলে ঠিক করে। চিং এদিকে লিনকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে জানতো এখন একমাত্র লিনই তাকে সাহায্য করতে পারে, কারণ লিন সেই নৃত্যশিল্পী মেয়েটির মার্ডারের পোস্টমর্টম করবে। সে মেয়েটিকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত খুঁজে পায়। সে লিনকে দেখে চিনতে পারলেও লিন তাকে চিনতে পারে না। কিন্তু তখনই তার মনে পড়ে মেলায় ইউনের সাথে সে এই মেয়েটিকে ঘুরতে দেখেছিল। ইউন তাকে ইগনোর করে চলে যায়। ঠিক তখনই সেখানে চু আসে। সে তাকে জিজ্ঞাসা করে এই কেসের ব্যাপারে সে এত বেশি ইন্টারেস্ট কেন দেখাচ্ছে। চিং এর তাকে দেখে অনেক ভয় লাগছিল, কিন্তু এটা সে তাকে বুঝতে দেয় না। সে তাকে জিজ্ঞাসা করে আমাদের যখন আবারও দেখা হলো তখন তুমি বলেই দাও যে তোমার নাম কি, তুমি কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। সে তাকে টাচ করছিল জন্য পাশে থাকা সার্ভেন্ট এটা দেখে ক্ষিপ্ত হয়ে বলে এটা তাদের রাজকুমার। চিং এটা শোনা মাত্রই অ্যাক্টিং করে আর তার শরীর থেকে হাত সরিয়ে ফেলে। রাজকুমারও তার হাত লাগানো জায়গা মুছতে শুরু করে। এটা দেখে সে বুঝতে পারে কেউ তাকে টাচ করলে এটা তার মোটেও ভালো লাগে না। এখন সে রাজকুমারের আরো বেশি প্রশংসা করতে থাকে। সে বলে আপনি দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি আপনি অনেক উদার আর ভালো মন মানসিকতার মানুষ। চু তখন তাকে ইগনোর করে চলে যায় আর বেচারি চিং তার যাবার পরে ভয়ে কাঁপতে শুরু করে। সে নিজেকে বোঝাতে থাকে ওই ছেলেটাকে ভয় পেলে চলবে না, এই ভয় তাকে কাটিয়ে উঠতেই হবে। চু তার সার্ভেন্টের কাছে জানতে পারে ওই মেয়েটির নাম হলো চিং। সে হঠাৎ করেই প্রিন্স ইউনের পাশে উদয় হয়েছে। তার বংশের নাম ঠিকানা কেউ জানে না। চু মনে করছিল ইউন হয়তো চিংকে ব্যবহার করে তাদের সম্পর্কে সবকিছু জানতে চাইছে। এসব কথা বলতে বলতেই তারা ওখানে চিংকে দেখতে পায়। তবে সে একটু অবাক হয় না, কারণ প্রিন্স আগে থেকেই জানতো যে মেয়েটি তাদের পেছনে আসবে। সে এখন এক ঢিলে দুই পাখি মারতে চাইছিল, এজন্য মেয়েটিকে তারা কোনো বাধা দেয় না। লিন যখন নৃত্যশিল্পী মেয়েটির লাশ পোস্টমর্টম করতে যাচ্ছিল তখনই সেখানে চিং চলে আসে আর তাকে বলতে থাকে আমাকেও নিয়ে চলো। মেয়েটির ব্যাপারে আমি অনেক কিছুই জানি, তাই তোমাকে আমি সাহায্য করতে পারবো। সে একটা সুযোগ চায়, কিন্তু লিন তার কোনো কথা না শুনে সেখানে থেকে চলে যায়। গার্ডরা তাকে ভেতরে যেতে দেয় না। তখনই সেই পথ দিয়ে প্রিন্স চু এবং তার সার্ভেন্ট যাচ্ছিল। চিং তখন গার্ডদেরকে বলে আমি প্রিন্স চু এর সাথে এসেছি, কিন্তু লোকগুলো বুঝতে পারছিল যে সে মিথ্যে বলছে, তাই তারা তাকে তাড়া করে। চিং একদম জায়গা মতো গিয়ে লুকায় আর চুকে তাদের সামনে ঠেলে দেয়। এর ফলে চু গার্ডগুলোকে বাধা দেয় আর চিং তাকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। চু বুঝতে পেরেছিল যে সে এটা ইচ্ছে করে করেছে, তাই সে রেগে তার কলার চেপে ধরে। তখন চিং বলে আপনি কি চান আমি নিজেকে আপনার জন্য সঁপে দেই? আমার নিজেরও তো একটা ইচ্ছের মূল্য থাকা দরকার। এটা শুনে প্রিন্স আর তাকে কিছু বলতে পারে না। চু বলে তুমি ঠিকই বলেছ, আমি অনেক স্মার্ট এবং কুল, কিন্তু তুমি মোটেও সুন্দরী নাও যে আমি তোমাকে পেতে চাবো। এটা বলেই সে সামনে এগোতে থাকে আর তার পিছু পিছু চিংও ভেতরে যায়। ভেতরে লিন আর তার সাথী মিলে পোস্টমর্টম করছিল। সবকিছু পর্যবেক্ষণ করে মনে হচ্ছিল তাকে কেউ মেরে ফেলেছে। প্রিন্স তার লোককে জিজ্ঞাসা করে এই মেয়েটির মৃত্যুর সময় সেখানে কে ছিল। সৈন্য জানায় সেখানে প্রিন্স ইউন উপস্থিত ছিল। মেয়েটির সার্ভেন্ট বলেছে ইউন তাকে খুন করেছে। এটা শুনে প্রিন্স চু খুশি হয়ে যায়, কারণ সে যা চেয়েছিল ঠিক তার প্ল্যান মতোই তাই হচ্ছে। চু যেহেতু রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্বে আছে, তাই সে এই কেসটা নিজের হাতে হ্যান্ডেল করবে বলে। সে চলে যাবার পরেই লিন মেয়েটির চোখের নিচে কালো দাগ খেয়াল করে আর অনেক অবাক হয়ে যায়। তার সহযোগী তাকে জানায় মেয়েটির বয়স মাত্র 23 বছর। মাত্র 23 বছর বয়সে একটা মেয়ের চেহারার ত্বক এত বয়স্ক হয়ে যাওয়ার তো কথা নয়। এখন সে আবারও মেয়েটির চেহারা মেকআপ দিয়ে ঢেকে দেয়। এরপর তারা দুজন মিলে সেই মৃত মেয়ের ঘরে সবকিছু খোঁজার জন্য যায়। খুঁজতে খুঁজতে চিং এর সেখানে একটা টবের দিকে নজর পড়ে আর সে ওইটা লিনের সামনে নিয়ে গিয়ে রাখে, কারণ সে জানতো এর ভেতরে প্রমাণ রয়েছে। লিন এটার ভেতরে এক ধরনের হার্বাল ঔষধ খুঁজে পায় এবং অনেক অবাক হয়ে যায়। এরপর তারা দুজন গঙের বাড়িতে যায় ওই জড়িবুটির সম্পর্কে জানার জন্য, কিন্তু সেখানে গিয়ে গংকে প্রথম দেখার পরে চিং অজ্ঞান হয়ে পড়ে যায়। লিন তাকে প্রথমে সেই জড়িবুটিটা দেখায়, যেটা দেখে গং অবাক হয়ে যায়।
এটা হলো প্রিন্সেস G1। সেও একই রকমের জড়িবুটি নিয়ে পড়াশোনা করছিল। এই জড়িবুটি ঔষধ ব্যবহারের ফলে মানুষের বয়স বৃদ্ধি পায় অনেক ধীরে ধীরে, সে অনেকদিন যৌবন ধরে রাখতে পারে। তবে এই জড়িবুটিটা অনেক বেশি বিরল, এটা সহজে কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই জড়িবুটির ঔষধ কেউ যৌবন ধরে রাখার জন্য বেশি দিন ব্যবহার করলে তার শরীরে এটা সাইড ইফেক্ট করে এবং সে দ্রুত মারা যায়। এটা জেনে প্রিন্সেস অনেক অবাক হয়। এই বিষয়ে সে তার সার্ভেন্টের সঙ্গে আলোচনা করছিল। তারা দুজন সেই হার্বাল ঔষধ সম্পর্কে জানার পরে বাড়ি ফিরছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না ওই হার্বাল ঔষধ যদি মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে, তাহলে মেয়েটির চেহারা এমন বৃদ্ধ মানুষের মতো কেন হয়ে যাচ্ছে আর তার চেহারায় কালো দাগ কেন পড়ছিল, তারা এখনো বুঝতে পারছিল না। মেয়েটা মারা গেল কেন? চিং তাকে বলে সেদিন সকালে যখন সে নৃত্যশিল্পীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন সে তার সার্ভেন্টকে অনেক তাড়াহুড়ো করে বের হতে দেখেছিল। তার মনে হচ্ছে ওই সার্ভেন্ট অনেক কিছু জানে আর সে প্রিন্স ইউনকে ফাঁসানোর চেষ্টা করছে। সে জানে মেয়েটা কোথায় লুকিয়ে আছে। তারা ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু এদিকে সেই সার্ভেন্টের সঙ্গে অন্য কেউ দেখা করতে আসে আর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। যখন তারা দুজন সেখানে পৌঁছায় ততক্ষণে সার্ভেন্টকে কেউ নিয়ে চলে গিয়েছে। পরদিন সকাল থেকে চিং প্রিন্স চু এর বাড়ির দিকে নজর রাখছিল, কারণ সে জানতো এটা তারই কাজ হবে। আর আসলেই চু তার গোপন কক্ষে সেই মেয়েটিকে লুকিয়ে রেখেছিল। এই কেস নিয়ে শহরের লোকেরা অনেক বেশি ভিড় জমাতে শুরু করেছিল। চিং এটার সুযোগ নিয়ে সেখানে একটা লাভ লেটার ছুঁড়ে মারে এবং তাদের সবার সামনে গিয়ে বলে এই লাভ লেটার চু মৃত সেই নৃত্যশিল্পীর জন্য লিখেছিল। আসলে প্রিন্স চু মেয়েটিকে পছন্দ করত। তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও সে তাকে পছন্দ করে। ক্রাউন প্রিন্সের সঙ্গে সেই মেয়েটার কোনো সম্পর্ক নেই। গ্রামের লোকেরা জিজ্ঞাসা করে এসব কিছু সম্পর্কে সে কিভাবে জানলো। চিং বলে সে ওইসব জানে কারণ প্রিন্স চু হলো তার মাস্টার। এগুলো শুনে তারা অনেক অবাক হয় এবং আলোচনা করতে শুরু করে। দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু চু শুনছিল আর বলছিল ঠিক আছে, তাহলে এবার আমি তোমার মাস্টার হয়ে দেখাবো। পরদিন সকালে মৃত নৃত্যশিল্পীর খুনের দায়ে ক্রাউন প্রিন্সের বিচার বসেছিল। আজ বিচারক হিসেবে ছোট প্রিন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। সকলেই সেখানে উপস্থিত হয়। ছোট প্রিন্স ক্রাউন প্রিন্সকে সেদিন রাতের ব্যাপারে সবকিছু খুলে বলতে বলে। ইউন বলে সেই দিন যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার পাশে নৃত্যশিল্পীর মৃতদেহ পড়েছিল আর তার সার্ভেন্ট পাশে বসে কান্না করছিল। আগের দিন রাতে আসলে নৃত্যশিল্পী তাকে অজ্ঞান করেছিল, তাই তার মনে হয় সেই মেয়েটি আসলে সুইসাইড করেছিল। এটার কারণ হয়তো সেই দিন নৃত্যশিল্পীটা তাকে বলেছিল, কিন্তু সে কাউকে কোনো কিছু বলে না। সে শুধু বলে এটা সিক্রেট শুধুমাত্র হয়তো সে নিজেই জানে। লিন একটা ইনভেস্টিগেটর হিসেবে বলে তার মানে হচ্ছে এটা একটা আত্মহত্যা, কিন্তু আত্মহত্যা করার পরে তার শরীর ইউনের কক্ষে কিভাবে গেল এটা তো একমাত্র তার সার্ভেন্টই বলতে পারবে। সার্ভেন্টকে সেখানে হাজির করা হয়। লিন জিজ্ঞাসা করে সে কেন সেই দিন রাতে তার মালিকের দেহ টেনে ইউনের ঘরে নিয়ে গিয়েছিল। মেয়েটি তখন ডেকে বলে আমার মালিক সুইসাইড কেন করবে, সে তো অনেক সুন্দরী ছিল। তার রূপ দেখে হিংসেতে ওই ইউন তাকে মেরে ফেলেছে। সে প্রিন্সেসের সাথে সাথে চিংকেও ফাঁসিয়ে দিচ্ছিল। এই সবকিছুই আসলে চুয়ের শেখানো প্ল্যান ছিল। চিং তখন সব দোষ উল্টো সার্ভেন্টের উপরেই দিচ্ছিল আর বলছিল এই সবকিছু সে মিথ্যে বলছে। শেষ পর্যন্ত না পেরে চিং সেই জড়িবুটি বের করে আর এটা প্রিন্সেসকে দেখায়। জড়িবুটি দেখে প্রিন্সেস এটা চিনতে পারে। সে বলে এই জড়িবুটির ঔষধ বেশি দিন ব্যবহার করার ফলে ব্যবহারকারীর চেহারা স্পট পড়তে শুরু করে। লিন যেমনটা সেই মেয়ের চেহারায় দেখেছিল। চিং এখন তার সার্ভেন্টকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে যতই তোমার মাস্টারের উপর তোমার রাগ থাকুক, তবুও তোমরা দুজন দীর্ঘ কয়েক বছর একসঙ্গে থেকেছো। তুমি কিভাবে তোমার মাস্টারকে মেরে ফেলতে পারলে? আর যদি তুমি তাকে মেরে নাও থাকো তাহলে কিভাবে তার উপরে এত বড় একটা বদনাম দিতে পারছো? তখন সে কাঁদতে কাঁদতে বলে তার মাস্টার সুইসাইড করেছে আর সেই তার দেহটাকে টেনে ইউনের ঘরে নিয়ে গিয়েছিল। চিং খুশি হয়ে এখন বলে এখন সবকিছু ক্লিয়ার তো, প্রিন্স ইউন দোষী নয়, সে আসলে সুইসাইড করেছিল। এটা শুনে চু দাঁড়িয়ে বলে তাহলে ইউন সেই মেয়েটির পাশে কিভাবে এলো? এটা বলেই সে তাদের দুজনের কাছে যায়। চু চিং এর লেখা বানানো সেই লাভ লেটারটা বের করে আর তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় চিং যেহেতু তাকে নিয়ে বানানো গল্প বলতে পারে তাহলে সেও ইচ্ছে করলে বানিয়ে বলতে পারে। এখন সে কাকে বাঁচাবে? যদি সে প্রিন্স ইউনকে বাঁচাতে চায় তাহলে চিংকে তার সার্ভেন্ট হতে হবে, আর যদি সে এটা না করে তাহলে ইউনকে সে ফাঁসিয়ে দেবে। চিং তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন চু ছোট প্রিন্সকে বলে তার কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এই কেসের ব্যাপারে তার আর কোনো কিছুই বলার নেই। এই কেসের সমাধান হওয়ার আগেই সেখানে রাজার পাঠানো বার্তা আসে। রাজা বলেছেন ক্রাউন প্রিন্স এই কেসে নিজেকে জড়িয়ে তাকে নিরাশ করেছে, তাই তিনি আজ থেকে পূর্ব অফিসের দায়িত্ব প্রিন্স চুকে অর্পণ করলেন। এটা জেনে তো চু খুশি হয়ে যায়, কারণ সে তো এইটাই চেয়েছিল। এখন বাহিরে এসে তারা দুজন কথা বলছিল। চিংকে যেহেতু চুয়ের সাথে যেতে হবে তাই সে ক্রাউন প্রিন্সকে রিকোয়েস্ট করে চিংয়ের পরিচয় যেন সে গোপন রাখে।
প্রিন্স তাকে প্রমিস করে। সে আসলে জানে যে চিং প্রিন্স চুয়ের ওয়াইফ। তাদের এই কথার মাঝেই সেখানে চু চলে আসে। সে তাকে নিজের সার্ভেন্ট হিসেবে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ইউন তাকে যেতে দিতে চাইছিল না। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। এখন তারা তাকে জিজ্ঞাসা করে চিং কার সঙ্গে যেতে চায়। সাইডে গিয়ে সে ক্রাউন প্রিন্সকে বোঝায় যে সে তার সঙ্গে গিয়ে তার সব প্ল্যানগুলো সম্পর্কে জানতে পারবে, যেন সে আর প্রিন্স ইউনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে। যদি সে না যায় তাহলে এই কেসে আবারও ইউনকে ফাঁসানো হবে। এই কারণেই সে চুয়ের সাথে যেতে চায়, আর এখন সে তার সঙ্গে চলে যায়। আর তার জন্য ক্রাউন প্রিন্সেসের অনেক চিন্তা হচ্ছিল। রাতে প্রিন্স ইউন সেই মৃত নৃত্যশিল্পীর দেওয়া চিঠিটা পড়ে দেখে। আসলে এতদিন তার বান্ধবী সেজে তার পাশে সেই মেয়েটি ছিল। ওই মেয়েই হলো নৃত্যশিল্পী, কিন্তু এ ব্যাপারে কেউ সত্যিটা জানতো না। সে নিজের রূপ নিয়ে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই রূপ আর সে ধরে রাখতে চায় না, তাই সে আত্মহত্যা করছে। ইউন যেন তাকে ক্ষমা করে দেয়। এদিকে চু তার সঙ্গে করে চিংকে নিয়ে যায় এবং তাকে খাবার খাওয়ায়। এরপরে সে তাকে সেখানে রেখে বাড়িতে চলে যায়। রাতে যখন চু ঘুমিয়েছিল তখন তার ঘরের আশেপাশে দিয়ে কেউ হেঁটে যাচ্ছিল। সব আলোগুলো নিভে গিয়েছিল আর তার সামনে বিয়ের রাতে সব পোশাকগুলো হাজির করা হচ্ছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর ভুতুরে বাড়ি বলে চিল্লাতে শুরু করে। সে বলছিল আমাকে বাঁচাও, এখানে ভূত আছে। আসলে চু ইচ্ছে করেই তাকে ভয় দেখাচ্ছিল। সে চাইছিল যতদিন এই মেয়েটা এখানে থাকবে ততদিন সে তাকে তিলে তিলে ভয় দেখিয়ে এবং অত্যাচার করে মারবে। আর তার সার্ভেন্ট মেয়েটিকে ভয় দেখানোর জন্য কাজ করছিল। চিং ভয়ে চেঁচাতে চেঁচাতে হঠাৎ করে থেমে যায়, কারণ সে বুঝতে পারছিল এখানে ভয় পেলে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। হঠাৎ করে তাকে চুপ হয়ে যেতে দেখে প্রিন্স নিজে তার ঘরে প্রবেশ করে কি হয়েছে তা দেখার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে কেউ একজন তার আশেপাশে দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, মানে তাকেই উল্টো ভয় দেখাতে শুরু করেছিল। কিন্তু চুকে ভয় দেখানো এত সহজ না। চু তাকে ধরেই ফেলে। তার স্ত্রীর পোশাক এবং জুতো চিং এর শরীরে একদম ভালোভাবে ফিট হতে দেখে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি তাহলে প্রিন্সেস চিং নাকি? চিং ধরা খাওয়ার ভয়ে তাকে বলে আপনি কি আমাকে বিয়ে করতে যাচ্ছেন নাকি? আমি জানি আপনি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তার একটা কারণ হলো আপনি বিবাহিত, আর অন্য কারণ হলো আপনি মেয়েদের সাথে একদমই ভালো ব্যবহার করেন না। সে বলে তুমি যেহেতু নিজের পরিচয় জানাতে অস্বীকার করছো তাহলে এগুলো চলতেই থাকবে। আগামীকালকে তোমার আরো একটা পরীক্ষা নেওয়া হবে, প্রস্তুত থেকো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে চিং রেগে বলছিল এই লোকটা একদম দুঃস্বপ্নের মতো, মন তো চাইছে একে এখনই মেরে ফেলি। তার অনেক রাগ হচ্ছিল। পরদিন সকালে চু মিস্টার সংকে ডেকে নিয়ে আসে এবং তাকে আদেশ করে চিংকে কিছু আদব কায়দা শেখাতে। মিস্টার সং তাকে একটা রুমে নিয়ে যায় এবং বলে ছাদের ওপরে লাফ দিয়ে উঠতে। চিং প্রথমে উঠতে চাইছিল না, সেখানে থাকা লোকেরা তাকে জোর করতে শুরু করে। মিস্টার সং বলে যদি সে এটাতে তাড়াতাড়ি ওঠা না শেখে তাহলে দৈনিক 16 ঘন্টা করে এখানে ট্রেনিং দেওয়া হবে। এটা শুনে তো সে সঙ্গে সঙ্গে ছাদের উপরে লাফ দিয়ে উঠে যায় আর সেখানেই ঘুমিয়ে যায়। তখন তারা চলে যায়। প্রিন্সেস ওয়ান চুয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেখানে প্রিন্স ছিল না। সে দেখতে পায় সেখানে তার ভাই চু এবং অন্য কেউ একসাথে গো গেম খেলছিল। তারা দুজনই একদম ড্র খেলেছে। তাই প্রিন্সেস বুদ্ধি করে সেখানে থেকে 2টা গুটি সরিয়ে ফেলে। সে দেখতে চাইছিল এখন তারা এই গেম কিভাবে মেলায়। সাদা গুটির প্লেয়ারের খেলা তার বেশি ভালো লেগেছিল। ঠিক তখনই সেখানে গং চলে আসে। সাদা গুটি দিয়ে আসলে গং খেলছিল, আর প্রিন্সেস যে তার গুটি সরিয়েছে এটাও সে খেয়াল করে। তাকে দেখে প্রিন্সেসের ভালো লেগে যায়। ঠিক তখনই সেখানে চু চলে আসে। সে তার ভাইয়ের সঙ্গে কথা বলে, কিন্তু তার ভাই তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এজন্য সে কান্না করতে করতে সেখানে থেকে চলে যায়। যদিও সে কান্না করছিল, কিন্তু তবুও সে তার হাতে থাকা সাদা গুটির ব্যাপারেই ভাবছিল। সে ওই লোকটার ব্যাপারে চিন্তা করা কিছুতেই বন্ধ করতে পারছিল না। তার কাছে গংকে অনেক অন্যরকম মনে হয়েছে। সে ঠিক করে সে ওই ছেলেটির সঙ্গে আবার দেখা করবে। গংও বুঝতে পারছিল যে সেই মেয়েটি তাকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন সকালে প্রিন্সেস যখন চিংয়ের সঙ্গে দেখা করতে যায় তখন সে তাকে ছাদের উপরে ঘুমিয়ে থাকতে দেখে চমকে ওঠে। চিংয়ের ঘুম ভেঙে যায় আর সে প্রিন্সেসকে দেখে নিচে নেমে আসে। তারা দুজন বাহিরে একান্তে বসে কথা বলছিল। প্রিন্সেস তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে। সে বলে আমি সাধারণ একটা মেয়ে। প্রিন্স ইউনের সাথে আমার বন্ধুত্ব আছে, কিন্তু চুয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার এই কথায় প্রিন্সেসের বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে বিশ্বাস করে। সে এখন তাকে গং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে চিং ভাবছিল তাদের দুজনের মধ্যে প্রেম কাহিনী এখান থেকেই শুরু হবে, কিন্তু এটার পরিণতি খুব একটা ভালো হবে না। আমার কি তাদের দুজনকে সাহায্য করা উচিত নাকি বুঝতে পারছি না। রাতে সে তার ঘরে ভূত তাড়ানোর জন্য চাল পোড়া ছেটাতে শুরু করে। তখনই সেখানে চু আসে আর জিজ্ঞাসা করে সে এসব কি করছে। সে বলে সে ভূত তাড়ানোর জন্য এগুলো করছে। তার ছেটানো চাউলগুলো প্রিন্সের চুলে এবং গলায় মেখে যায়। চিং এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু প্রিন্স তার শরীরে হাত দেওয়া একদম পছন্দ করে না। সে শুধু তাকে বলে আগামীকাল থেকে সে তার সঙ্গে অফিসে থাকবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন থেকে চিং তার সঙ্গে
অফিসে থাকতে শুরু করে। চু এখানে ইচ্ছে করে চিংকে একটা ফাইল খুঁজে নিয়ে আসার দায়িত্ব দেয়। সে তাকে বিকেল 5টা পর্যন্ত সময় দেয় খোঁজার জন্য। যদি সে সময় মতো এটা খুঁজে নিয়ে আসতে না পারে তাহলে ক্রাউন প্রিন্সের বিপদ কেউ আটকাতে পারবে না। এটা শুনে চিং রাজি হয়ে যায়। এখন সে ওই লোকটার সঙ্গে লাইব্রেরিতে গিয়ে চুয়ের বলা ফাইলটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। 2-3 ঘন্টা সময় পার হয়ে যায়, তবুও সে খুঁজে পাচ্ছিল না। আসলে সেই ফাইল প্রিন্সের কাছেই ছিল, কিন্তু সে তাকে দিয়ে কাজ করাবার জন্য এটা করেছে। প্রায় 5টা বেজে যায়, কিন্তু চিং একটা কেসেরও ফাইল পাঠাতে পারে না। অবশেষে চিং একটা ফাইল খুঁজে পায়। এই ফাইলে আঁকানো একটা ছবি সেই লোকটির মাধ্যমে চুয়ের কাছে পাঠিয়ে দেয়। এই ছবি দেখা মাত্রই চু একদম চমকে যায় আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে চলে যায়। সে লিনের সঙ্গে সেখানে অপেক্ষা করছিল। চু এলে সে বলে, দেখেছেন, আমি সবগুলো ফাইল ঘেটে দেখেছি, এখানে সব ফাইল আছে। কিন্তু সে কনফিডেন্সের সঙ্গে বলে এখানে একটা ফাইল মিসিং আছে। তখন আবার পাশে থাকা সেই লোকটি চিংকে তার লুকিয়ে রাখা বই দিয়ে দেয়। আসলে চিং তাকে পাঠিয়েছিল যেন সে চুয়ের টেবিলে রাখা সেই বই নিয়ে আসতে পারে। তার প্ল্যান যে সে হাতে নাতে ধরিয়ে দিল, এটা দেখে সে একটু বিব্রত হয়। চু তাকে জিজ্ঞাসা করে এই ছবিটার অর্থ কি। চিং তাকে এই বিষয়ে পার্সোনালি বলতে চায়। তাই তারা দুজন রাতে ডিনার করতে বসে। চিং কথা শুরু করার আগে প্রথমে চুকে এই ড্রিঙ্কসটা খেতে বলে। সে সন্দেহবশত তাকেও ড্রিঙ্কস করতে বলে, কিন্তু চিং তার কাপে ড্রিঙ্কস ঢালার সময় পেয়ালায় কিছু একটা করে, যার ফলে তার কাপে অন্য পানীয় পড়ে। এটা দেখে চুয়ের আরো বেশি সন্দেহ হয়। সে কিছুতেই এটা খেতে চায় না। সে প্রথমে চিংকে ড্রিঙ্কস করতে বলে। চিং কোনো দ্বিধা ছাড়াই এটা খেয়ে ফেলে আর চুও খায়। চিং সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে মাতাল হয়ে পড়ে যায়। এটা দেখে চু ভীষণ অবাক হয়, কারণ তার পাত্রে পানি ছিল। তার সার্ভেন্ট জানায় এই পেয়ালার ভেতরে অর্ধেক অংশে ওয়াইন এবং বাকি অর্ধেক অংশে পানি ছিল। ভুলবশত চিং তাকে পানির পেয়ালা দিয়ে নিজে ওয়াইন খেয়ে ফেলেছে আর মাতাল হয়ে পড়েছে। চু ভাবছিল সে তাকে বিষ কেন দিল না। চিং এর সাথে সে এত অন্যায় করেছে, মেয়েটা তো তাকে ঘৃণা করে, তাহলে সে ইচ্ছে করলে আজ তাকে বিষ খাওয়াতে পারত। এই কয়েক বছরে তাকে অনেকেই বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে এটা করেনি। এই বিষয়টা তার অনেক অদ্ভুত লাগে এবং মেয়েটিকে তার সবার থেকে আলাদা মনে হয়। এরপরে সে তাকে রুমে দিয়ে আসার ব্যবস্থা করে। চিং যখন ঘুম থেকে উঠে তখন সে নিজেকে ঘরে দেখতে পায়। কিছুক্ষণ পরে তার সঙ্গে চু দেখা করতে আসে। চিংকে সে জিজ্ঞাসা করে ওই ছবির ভেতরে সে কি বোঝাতে চেয়েছে আর সে তার ব্যাপারে কি কি জানে। চিং বলে সে তার ব্যাপারে অনেক সিক্রেট জানে, কিন্তু এটা বলার আগে তার শর্ত আছে। 1 মাস সে তার সঙ্গে থাকবে এবং এই 1 মাস সে তাকে মারতে পারবে না। 1 মাস পরে সে তাকে সবকিছু বলে দেবে। চু তার এই শর্তে রাজি হয়ে যায়, কিন্তু তাকে এত সহজেই রাজি হতে দেখে চিং আবারও অনেক অবাক হয়ে যায়, কারণ চু এর ক্যারেক্টার তো এমন নয়। সে ভাবছিল তাহলে কি চু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। এসব কিছু ভাবতে ভাবতে যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সেখানে একটা অভিজ্ঞ লোককে দেখতে পায় আর তাকে গিয়ে প্রশ্ন করতে শুরু করে। সে জিজ্ঞাসা করে যদি সে হঠাৎ কোনো বাজে মানুষকে ভালো করতে চায় তাহলে তাকে কি করতে হবে। লোকটি তাকে উপদেশ দেয় তাকে পৃথিবীর ভালো জিনিসগুলো অনুভব করাতে হবে, ভালোবাসা অনুভব করাতে হবে, তাহলে সে ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। চিং খুশি হয়ে লোকটাকে কিছু টাকা দিয়ে চলে যায়। পরদিন সকালবেলা সে চুয়ের জন্য সকালের নাস্তা রান্না করে নিয়ে হাজির হয়। সে তাকে জোর করে বসায় এবং তার রান্না করে নিয়ে আসা স্যুপ খাওয়াতে চায়। চু এটা খেতে চাইছিল না, কিন্তু সে তাকে অনেক জোর করে। এরপর তারা দুজনে একসঙ্গে বসে আদালতে লেখালেখির কাজ করছিল। কাজ করতে করতে চিং তাকে চা খাওয়ায়, তার সেবা করে, তার সাথে অনেক ভালো ব্যবহার করে। এমনকি রাতে যখন তখন রাজকুমারের ঘরের ভেতরে ঢুকে যায়। আজ সে তাকে ঘুম পাড়ানির গল্প শোনাতে চায়, কিন্তু চু রেগে তাকে বেরিয়ে যেতে বলে। সে কোনো ঘুম পাড়ানির গান বা গল্প শুনবে না। কিন্তু চিং তাকে এটা ওটা ভালোবাসার গল্প শোনাতে শুরু করলে সে প্রচন্ড রেগে যায়। তখনই সে তাকে শর্ত মনে করিয়ে দেয়। চু আবারও তাকে বেরিয়ে যেতে বলে। সে চুপচাপ বেরিয়ে যায়। পরদিন সকালে সে আবারও যখন প্রিন্সের বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং যেচে তার গায়ে পড়ে সব কাজ করতে চায়, তখন চু তার উপরে বিরক্ত হয়ে যায়। সে তার হাত শক্ত করে ধরে বলে এটাই তার লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি সে তাকে আর বিরক্ত করে তাহলে সে ভুলে যাবে তাদের শর্তের কথা। এটা শুনে চিং বলে ওঠে তাদের শর্তের মেয়াদ শেষ হতে এখনো 7 দিন বাকি। তখন সে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। চিং তখন মনে মনে ভাবছিল সে এত কিছু করছে, তারপরেও চু এর ভেতরে কোনো পরিবর্তন আসছে না কেন, সে কেন ভালো হচ্ছে না। ঠিক তখনই চু আবারও তার দিকে রাগী নজরে তাকায়। এটা দেখে সে ভয়ে নিজের কাজ করতে শুরু করে। বাইরে থেকে তারা দুজন তাদের দুজনকে দেখছিল। ক্রাউন প্রিন্স তাদের দুজনকে এভাবে দেখে যেন একটু হিংসে করছিল। লিন তাকে বলে চিং মনে হচ্ছে ইদানিং একটু বেশি চুয়ের আশেপাশে ঘোরাঘুরি করছে। ইউন তাকে এ ব্যাপারে চিন্তা করতে বারণ করে, কারণ সে জানে চিং আগে থেকেই চুকে পছন্দ করত। এজন্যই হয়তো সে তার জন্য এসব কিছু করছে। এটা শুনে লিন বেশ অবাক হয়ে যায়। এদিকে ছোট কনকুবাইন তার ছেলে ছোট প্রিন্সের জন্য একটা পাত্রী সিলেক্ট করে। যদিও তার ছেলের বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না,
কিন্তু তবুও তার মা তাকে বিয়ে দিয়ে ছাড়বে। তিনি 2 দিন পরে তার এঙ্গেজমেন্টের আয়োজন করেন। সেখানে প্রিন্স চুকেও ইনভাইট করা হয়, কারণ তার উদ্দেশ্য ছিল সেই অনুষ্ঠানে সে চুকে অপমান করবে, কারণ তার ওই ছেলেকে একদমই ভালো লাগে না। একজন সৈনিক এসে তাকে এই খবরটা দেয়, কিন্তু তাকে ইনভাইট করা সৈনিকের একটু অদ্ভুত লাগছিল। এই খবর জানানোর জন্য প্রিন্সেসও সেখানে আসে। সেই অনুষ্ঠানে চুয়ের স্ত্রীকেও নিয়ে যাওয়ার দাওয়াত ছিল। চিং আগে থেকেই জানতো এই অনুষ্ঠানে গেলে রাজকুমার অপমানিত হবে, তাই সে তাকে বুদ্ধি দেয় নকল একটা বউ সাজিয়ে কাউকে নিয়ে যেতে। প্রিন্সেসের কাছে এটা একদমই ভালো আইডিয়া মনে হচ্ছিল না, কারণ সেখানে রানীমা থাকবে, আর রানীমা যখন তার নকল বউকে দেখবে তখন সে তাকে আসল মনে করবে, এমনকি রাজ্যের সবার সামনেও তাকে আসল হিসেবেই গ্রহণ করবে। কিন্তু চুয়ের এই আইডিয়া ভালো লাগে না, বরং সে উল্টো চিংকেই ফাঁসিয়ে দেয়। সে চিংকে তার ওয়াইফ সাজিয়ে নিয়ে যেতে চায়। চিং অনেক রকমের বাহানা দিয়ে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চু যেটা ঠিক করেছে তাকে সেইটাই করতে হবে। চিং তো পড়ে যায় মহাবিপদে। পরদিন সকালে তাকে অনেক দাস দাসীরা মিলে সুন্দর করে সাজিয়ে দেয়। ওখানে থাকা সার্ভেন্ট গুলো বেশ শক্তিশালী ছিল, তাই তাদের হাত থেকে পালিয়ে যাবার কোনো বুদ্ধি নেই। যখন সে পুরোপুরি রেডি হয়ে বাহিরে বসে, তখন প্রিন্স চু যেন তার দিকে থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর তারা দুজন মিলে গাড়িতে গিয়ে বসে। চিং গাড়ির ভেতরে বসার জায়গাই পাচ্ছিল না। চু তাকে নিচে বসতে দেয় আর বলে সবার সামনে তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু ভেতরে থেকে সে শুধুমাত্র তার সার্ভেন্ট। চু তার কথা শুনে সামনে বসে যায়, আর এটা দেখে সে মুচকি মুচকি হাসে। এভাবে বসেই তারা দুজন পুরো পথ পাড়ি দেয়। এদিকে ছোট রানী তার ছেলেকে জলদি রেডি হয়ে সবার সামনে হাজির হতে বলে, কারণ আজ তার এঙ্গেজমেন্ট। এদিকে তারা দুজনও প্রাসাদে পৌঁছে যায়। সকলেই সভায় উপস্থিত হয়। চু এবং চিংও সেখানে চলে আসে। তারা সবাই পাশাপাশি বসে। চিং সেখানে কোনো একটা মেয়ের অপেক্ষা করছিল। বাহিরে গংকে দেখি যে একটা লোকের সঙ্গে কিছু একটা প্ল্যান করছিল। কিছুক্ষণ পরেই সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে আসে, যার নাম হলো লিউ। চিং এই মেয়েটারই অপেক্ষা করছিল। সে তার সঙ্গে কথা বলে বুঝতে পারে এই মেয়েটা যেমন সুন্দর তেমনি ভালো, কিন্তু সে তার গল্পে লিখেছিল আজকে এই মেয়েটা মারা যাবে। এই মেয়ের সঙ্গেই আজ ছোট প্রিন্সের বিয়ে ঠিক হবার কথা। এসব কিছু জানার পরে সে মনে মনে ঠিক করে যেভাবেই হোক সে আজ লুকে বাঁচাবে। এত সুন্দর মেয়েকে সে কিছুতেই মরতে দেবে না। কিছুক্ষণ পরেই সেখানে খাবার সার্ভ করা হয়। তার মনে পড়ে এগুলোর মধ্যে মাছের আইটেমে বিষ মেশানো ছিল, যেগুলো খেয়ে লিউয়ের আজ মারা যাবার কথা। তাই তাকে বিষ খাওয়া থেকে বাঁচানোর জন্য একটা বাহানা দিয়ে সেখানে থেকে চিং বেরিয়ে যায়। সে ভালোভাবে রান্নাঘরে নজর রাখে। যখন রান্নাঘর ফাঁকা হয় তখন সে তার সঙ্গে থাকা সার্ভেন্টকে বলে ভেতরে যেই দুইজন আছে তাদের দুজনকে ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কারণ ভেতরে থাকা সব খাবারগুলো সে চুরি করবে। প্রথমে সার্ভেন্ট তার কথা মানতে চাইছিল না, কিন্তু এরপরে সে তাকে ব্ল্যাকমেইল করে। তখন মেয়েটি ভেতরে গিয়ে ছেলেদেরকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। ভেতরে সেই মাছের ডিশগুলোই সাজানো ছিল। তার মনে আছে এর ভেতরে কোনো একটাতে বিষ মেশানো আছে, কোনটাতে আছে তা সে জানে না। এজন্য চিং একটা বালতিতে করে সেখানে থাকা সবগুলো মাছের আইটেমের ভেতরে ঢেলে নিতে শুরু করে। এদিকে গংয়ের সাথে প্রিন্সেসের দেখা হয়। সে তো তার সঙ্গে আবারও দেখা করতে পেরে খুশি হয়ে যায়। সে গংয়ের সঙ্গে একটু ঘুরতে যেতে চাইছিল, কিন্তু গং তাকে নিয়ে যেতে চায় না। এ কারণে প্রিন্সেস বলে ঠিক আছে, তাহলে আমি এখন সভায় যাচ্ছি, আমাদের দুজনের না হয় অন্য আরেকদিন দেখা হবে। এটা বলেই সে সামনে এগোতে থাকে। ঠিক তখনই গং তার উপরে এক ধরনের পাউডার ছিটিয়ে দেয়। গং কোনো একটা জাদু করে দেয়, আর তার এই জাদুর কারণে ওয়ান এবং তার সার্ভেন্ট আশেপাশে অনেক প্রজাপতি দেখতে শুরু করে। এটাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। এটার ফলে প্রিন্সেস যখন সজ্ঞানে ফিরে আসবে তখন তার আগের কোনো ঘটনাই মনে থাকবে না। গং চলে যাওয়ার পরে সেখানে চিং আসে, আর তাদের দুজনকে ডেকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। যখন প্রিন্সেসের জ্ঞান ফিরে আসে তখন তার কোনো কিছুই মনে ছিল না যে এখানে একটু আগে কি ঘটেছিল। চিং যখন তাকে বলে তারা দুজন কিছু একটা ধরছিল, কিন্তু এখানে তো কিছুই ছিল না, কিন্তু প্রিন্সেস একটু আগে এখানে প্রজাপতি দেখেছে। তখন সে বুঝতে পারে এটা নিশ্চয়ই বাটারফ্লাই ইফেক্ট হবে। সে ওখানে কোনো একজনের গায়ের গন্ধ পায়। তখনই সে বুঝতে পেরে যায় একটু আগে তাদের সঙ্গে যার দেখা হয়েছিল নিশ্চয়ই সেই তাদের উপরে বাটারফ্লাই ইফেক্ট ব্যবহার করে গিয়েছে। চিং বুঝতে পারে একটু আগে এদিকে গং হেঁটে গিয়েছিল। এর মানে কি গং সব মানুষদেরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারতে চেয়েছিল? এই ব্যাপারটা সে বুঝতে পারলেও কাউকে কিছু বলে না। এরপরে তারা সবাই আবারও প্রাসাদে ফিরে যায়। রাজা এবং তার দুই রানী সবার সামনে হাজির হয়। তারা সবাই রাজাকে স্বাগত জানায়। ছোট রানী রাজাকে বলতে থাকে তৃতীয় রাজপুত্র চু আজ এখানে তার স্ত্রী চিংকে নিয়ে হাজির হয়েছে। তার স্ত্রীকে আমরা কেউ ভালোভাবে দেখিনি, আজ না হয় তাকে একটু কাছে থেকে দেখা যাক এবং ভালোভাবে চিনে রাখা যাক। এটা শুনে রাজার আদেশে তারা দুজনেই সামনে উপস্থিত হয়। ছোট রানী বড় রানীকে উস্কে দিচ্ছিল আর সন্দেহের বশে চেক করতে বলছিল এটা আসলেই চুয়ের বিয়ে করা বউ রাজকন্যা চিং কিনা। বড় রানী তখন তাকে ডেকে পাঠায় এবং কাছে থেকে ভালো করে চেক করে তার হাতে থাকা বালা দেখে বলে এটা সে বিয়ের দিন তাকে উপহার দিয়েছিল। এর মানে সেই ফুয়ু রাজ্যের রাজকন্যা। ছোট রানী বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে সে আসল রাজকন্যা নয়। সে বলে আমি শুনেছিলাম রাজকন্যা নাকি অনেক ভালো নাচ করতে পারে, আজ আমরা তার নাচ দেখতে চাই। বড় রানী বলে হ্যাঁ, আমি তাদের রাজ্যে অনেক সুন্দর নাচ দেখেছি যেটা শুধু তাদের রাজ্যের মেয়েরাই নাচে।
বড় রানীও তাদের স্পেশাল নাচ দেখতে চায়। সে তো পড়ে যায় মহাবিপদে, কারণ আগের কোনো কিছুই তার মনে নেই। তার ছোট রানীর ওপরে অনেক রাগ হচ্ছিল, আর সে ভাবছিল এখন সে কিভাবে নাচ দেখাবে। সে ভয়ে ভয়ে নিচে নেমে আসে। তখন তাকে দেখে চু ভাবতে থাকে সে কখনো ভাবেনি চিং এত ভীতু বের হবে। মনে হচ্ছে তার পরিচয় আজ আর লুকিয়ে রাখা সম্ভব না। ইউনেরও তাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল, আর সে ভাবছিল এভাবে বসে থাকলে চলবে না, তাকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু ঠিক তখনই চিং বলে ওঠে আমি নাচ করব। এটা শুনে তো চু অবাক হয়ে যায়। চিং সেখানে থাকা ক্রাউন প্রিন্সকে গিয়ে বলে আমার সঙ্গে নাচ করবেন। আসলে এর আগেও একদিন যখন তারা তিনজন আড্ডা দিতে বসেছিল তখন নৃত্যশিল্পীর সঙ্গে চিং অনেকক্ষণ নাচ করেছিল, আর সেই নাচই আজ সে দেখাবে। ইউন যেহেতু তাদের নাচ দেখেছিল তাই সে বুঝতে পারছিল চিং কোন ধরনের নাচ করবে। তারা দুজন একসঙ্গে নাচ করতে শুরু করে। তারা দুজন অনেক সুন্দর করে নাচ করছিল। রাজকন্যা তার হাজবেন্ড চুকে বাদ দিয়ে ইউনের সাথে নাচ করছে। এটা দেখে সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে এটা ওটা বলা বলি করছিল। তাদের দুজন কিভাবে নাচতে দেখে চুয়ের কেন যেন হিংসে হচ্ছিল আর রাগ হচ্ছিল। তারা দুজনেই একে অন্যের সঙ্গে নাচ করার সময় অনেক খুশি ছিল। এরপর তাদের নাচ শেষ হয়। ছোট রানী এই সুযোগটাও ছাড়ে না। সে বলে এটা তো নৃত্যশিল্পীর নাচ, তাদের ফুইউ রাজ্যের নাচ নয়। কিন্তু বড় রানী বলে তার রাজ্যের নাচ না হলেও রাজকন্যা অনেক সুন্দর নাচ করে। ছোট রানী তাদের সবার সামনে বলে এই মেয়েটা একটা ফ্রড, সে আসল রাজকন্যা নয়। চু তখন তাকে বলে আমার স্ত্রী আসল নাকি নকল এটা কি অন্য কাউকে বলে দিতে হবে? এটা শুনে তো ছোট রানী ভীষণ রেগে যায়। চু এখন তার হাত টেনে ধরে আর তাকে ইউনের কাছে থেকে দূরে সরিয়ে নেয়। বড় রানী বলে সে শুনেছে চিং নাকি স্পেশাল ট্রেনিং নিয়েছিল আর কিছু স্পেশাল ম্যারিটাল আর্টস পারে, যার মানে যুদ্ধের কৌশল সে ছোট থেকেই শিখেছে। ছোট রানী এটা বিশ্বাস করতে চায় না। তখন বড় রানী চিংকে তার হাত দেখাতে বলে, কারণ তার হাতে পাতলা একটা লেয়ার রয়েছে যেটা দেখলেই বোঝা যাবে যে সে এসব কৌশল পারে। চিং তার নিজের হাতে এটা অনুভব করতে পারে এবং খুশি হয়ে ছোট রানীকে নিজের হাত দেখায়। ছোট রানী তার হাত দেখে আর কোনো কিছুই বলতে পারে না। তখন সবার সামনে প্রমাণ হয়ে যায় যে এটাই আসল প্রিন্সেস চিং। ছোট রানী শুধু রাগে জ্বলে পুড়ে যাচ্ছিল, কারণ তার প্ল্যান ফেল হয়ে যায়। সে চুকে অপমান করতে পারল না। এখন তারা সবাই আবার নিজেদের জায়গা মতো বসে। চিং লিউকে দেখে ভাবতে থাকে শেষ পর্যন্ত সে তাকে বাঁচিয়ে নিয়েছে আর এই সব ঝামেলাও মিটে গিয়েছে। ছোট রানী তার ছেলে এবং লিউকে সবার সামনে ডাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। লিউ যখন তার আসন থেকে ওঠে তখনই দূর থেকে গং তার গলায় কিছু একটা ছুঁড়ে মারে, আর এটা প্রিন্সেস ওয়ানও লক্ষ্য করে। সে এটা অনুভব করতে পারে, তবে তার কাছে এটা পিঁপড়ার কামড়ের মতো মনে হয়। এখন তাদের দুজনকে সামনে হাজির করে হবু স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। তারা দুজনই অনেক খুশি ছিল। কিন্তু তখনই হঠাৎ করে লিউয়ের শরীর খারাপ হতে শুরু করে আর সে সবার সামনে ডাইনিতে পরিণত হয়। তাকে দেখে রাজকুমার, রাজা সহ সেখানে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়। লিউয়ের পুরো চুল সাদা হয়ে যায় আর সে পুরোপুরি ডাইনিতে পরিণত হয়। চিং তাকে বাঁচানোর জন্য তার কাছে যেতে চাইছিল, কিন্তু চু তাকে আটকে রেখেছিল। শেষ পর্যন্ত সে তাকে উপেক্ষা করে লিউয়ের কাছে চলেই যায়, কিন্তু লিউ তার গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলতে শুরু করে। এটা দেখে দুইজন রাজকুমার এগিয়ে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। লিউকে মেরে সেখানে থেকে নিয়ে চলে যাওয়া হয়। রাজা চিংকে এই ব্যাপারটা ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখতে বলে। ছোট প্রিন্স ভীষণ ভয় পেয়ে সেখানে বসে কান্নাকাটি করছিল, আর চিং মনে মনে বলছিল চু আজ লিউয়ের সঙ্গে এই সবকিছু করলো তার মায়ের কেস আবারও রিওপেন করার জন্য। রাজা তার বাড়িতে গিয়ে একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে আগের কথা মনে করছিল। সেই দিন রাজার জন্মদিন উপলক্ষে আসরে একটা সুন্দরী মেয়ে নাচ করছিল। এটা রাজার মেজ স্ত্রী ছিল। রাজা মুগ্ধ হয়ে তার নাচ দেখে, কিন্তু নাচ হয়ে যাবার পরে হঠাৎ করেই সেই রানীর শরীর খারাপ করতে শুরু করে আর সে সবার সামনে একটা ডাইনিতে পরিণত হয়ে যায়। তার চুলগুলো সাদা হয়ে যায় এবং সে আক্রমণাত্মক হয়ে রাজাকে মারতে যায়। ঠিক তখনই রানীকে মেরে ফেলা হয়। এটা আর কেউ নয় বরং চুয়ের মা ছিল। সেদিনের পর থেকেই চু এতিম হয়ে গিয়েছিল। এইসব কিছু মনে করে রাজা ভাবছিল সে হয়তো ওই রানীকে ভুল বুঝেছিল, তার রানী হয়তো ডাইনি ছিল না। এদিকে ছোট প্রিন্সের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ছোটবেলায় একবার সে ডাইনি দেখেছিল, আর আজকেও একই রকমের ডাইনি দেখে ভয়ে তার গায়ে জ্বর চলে এসেছে। এটা দেখে তার মা অনেক বেশি চিন্তিত হয়ে যায়। লিওর বাবা গভীর রাতে ছোট রানীর সঙ্গে দেখা করে এবং তাকে রিকোয়েস্ট করে সে যেন তার মেয়েকে উদ্ধার করতে সাহায্য করে। আজকে তার মেয়েকে ডাইনি সাজিয়ে সবার সামনে অপরাধী প্রমাণ করা হয়েছে। ছোট রানী বলে এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া এতটা সহজ হবে না। আমি চেষ্টা করব এটা কে করেছে তা খবর নেওয়ার জন্য। ততদিন আমার খবরের জন্য অপেক্ষা করুন। লিওর বাবা তখন সেখানে থেকে চলে যায়। অন্যদিকে চুয়ের সার্ভেন্ট এসে তাকে খবর দেয় বড় রানী যেটা বলেছিল সেইটাই ঠিক।
চিং আসলেই ফুইউ রাজ্যের রাজকন্যা। এটা জানার পরে চু ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এর মানে চিং আসলেই আমার বিয়ে করা বউ? তার সার্ভেন্ট জিজ্ঞাসা করে, এখন তাহলে সে কি করবে? চু বলে, প্রথমে সে এই কেস সলভ করবে আর তারপরে এটা নিয়ে ভাববে। সার্ভেন্ট বলে, ইদানিং আমার মনে হচ্ছে আপনি অনেকটা বদলে গিয়েছেন। বুঝতে পারছি না আপনার মধ্যে এমন পরিবর্তন কেন এসেছে। তখনই চুয়ের আগের কথাগুলো মনে পড়তে থাকে। চিংকে যখন সে মাতাল অবস্থায় কোলে নিয়ে রুমের দিকে আসছিল, তখন চিং তাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি দেখতে অনেক সুন্দর, আমাকে ফেলে দিও না যেন, আমি এখনই মরতে চাই না। সে বলে, এখনো আমার অনেক কিছু জানার বাকি আছে, তাই এটা সম্পর্কে পরে ভেবে দেখব। তখনই সেখানে একজন সৈনিক এসে জানায় লিউ তার জেলের ভেতরে খুন হয়েছে। এটা শোনা মাত্রই চিং তার ঘর থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে কারাগারে চলে যায়। চু প্রহরীদেরকে জিজ্ঞাসা করে কি ঘটেছিল। তারা জানায় 1 ঘন্টা আগে লিউয়ের জেলখানা থেকে তার চিৎকারের আওয়াজ ভেসে আসে, আর তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সে মৃত পড়ে আছে, কিন্তু খুন কে করেছে তা তারা জানে না। এটা শুনে চু বেশ বিরক্ত হয় আর নিজের চোখে দেখার জন্য ভেতরে চলে যায়। তারা ভেতরে গিয়ে দেখতে পায় লিউকে কেউ তরোয়াল দিয়ে আঘাত করে বাজেভাবে মেরে ফেলেছে। এটা দেখে চিং এর অনেক কান্না পাচ্ছিল, কারণ সে তাকে ভীষণ ভাবে বাঁচাতে চেয়েছিল কিন্তু পারল না। প্রহরীরা জানায় তারা রুমের ভেতরে কাউকে ঢুকতে বা বের হতে দেখেনি। চু শুধু ভাবছিল কেউ ভেতরে না আসলে তাকে কে মারলো। এদিকে ছোট প্রিন্স ডাইনি দেখার পর থেকে পাগলের মতো হয়ে গিয়েছিল। সে এতটা ভয় পাচ্ছিল যে রুমে থাকতে পারছিল না, আবার সেখানে কাউকে দেখলেও ভয় পাচ্ছিল। তার মা শুধু তাকে শান্ত করার চেষ্টা করছিল। লিন সেখানে এসে লাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বলে লাশের শরীরে একটা অদ্ভুত পয়জন পাওয়া গিয়েছে। সে যেন চেক করে দেখে যে এটা কি ধরনের পয়জন, তবে লিউয়ের পেটের ভেতরে কে চাকু ঢুকিয়ে মেরেছে তা এখনো জানা যায় না। প্রাসাদে ফিরে চু সব পাহারাদারকে জিজ্ঞাসা করতে শুরু করে। একজন জানায় লিউয়ের সাথে তার পার্সোনাল সার্ভেন্ট জু নামের একটা মেয়ে দেখা করতে এসেছিল। এমনকি তারা এটাও খেয়াল করেছিল যখন লিউকে কারাগারে নিয়ে যাওয়া হয় তখন সে ডাইনি রূপে ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও স্বাভাবিক রূপে ফিরে আসে। চিং শুধু ভাবছিল লিউকে তো পয়জন চুই দিয়েছিল, কিন্তু এখন সে এমন ভাব করছে যেন সে কোনো কিছুই জানে না। একটু পরে সেখানে আরো একজন সৈনিক আসে, যাকে দেখে চিং এর অনেক হাসি পাচ্ছিল, কারণ সে ছোট বাচ্চাদের মতো কান্না করছিল। সৈনিক জানায় শেষবার যখন সে ওই জেলখানার ভেতরে গিয়েছিল তখন লিউ বেঁচে ছিল আর সে একদম স্বাভাবিক অবস্থায় ঘুমিয়েছিল, কিন্তু এরপরে কি হয়েছে তা সে জানে না। লোকটা চলে যাওয়ার পরে চু তার কাছে আসে এবং বলে, তুমি যদি আসল প্রিন্সেস নাই হও তাহলে আজকে প্রাসাদে এত কিছু কিভাবে জানলে? চিং তাকে বলে, আমি তো বললামই তুমি আমাকে যেই চিং মনে করেছো আমি সেই রাজকন্যা নই। চু তার সার্ভেন্টকে গং এর কাছে পাঠায়। সার্ভেন্ট তাকে 2টো মেডিসিন মিশানো তুলো দিয়ে বলে চু তাকে দেখতে বলেছে এর ভেতরে কি মেডিসিন রয়েছে। সে এটার গন্ধ নিয়ে একটু অবাক হয়। এদিকে লিউয়ের বাবার কাছে তার লাশ পৌঁছে দেওয়া হয়। নিজের মেয়ের লাশ দেখে সে অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। সে পুরো বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল এবং তার মেয়ের স্মৃতিগুলো মনে করছিল। তার একমাত্র মেয়ে ছিল লিউ। তার কথা ভেবে তিনি অনেক কান্না করছিলেন। পরদিন সকালে প্রিন্সেস ওয়ান প্যাভিলিয়নে যায় গং এর সাথে দেখা করতে। তার উপস্থিতি বুঝতে পেরে গং নিজের হাতের ভেতরে একটা বোতল লুকিয়ে নেয়। এরপর প্রিন্সেসকে দেখে বলে, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। তাকে দেখেই প্রিন্সেস অনেক অবাক হয়ে যায়। গংকে দেখে প্রিন্সেস ওয়ানের মনে পড়ে যায় সেই দিন তার উপরে বাটারফ্লাই ইফেক্ট ব্যবহার করার পরে সে ওখানে একজনের শরীরের গন্ধ পেয়েছিল। যখন সে গঙের শরীরের গন্ধ নেয় সেটা একদম অবিকল একই রকম ছিল, মানে সেই দিন গং তার উপরে বাটারফ্লাই ইফেক্ট ব্যবহার করেছিল, এটা সে শিওর হয়ে যায়। গং রাজকন্যার কাছে ধরা পড়ে যায়। গতকালের কথা রাজকন্যার মনে ছিল না আর সে কোনো কিছু জানতেও চায় না। সে শুধুমাত্র তার আসল পরিচয় জানতে চায়। গং নিজের আসল পরিচয় দেয় আর বলে এই রাজ্যের মেডিসিন হাউসে সে থাকে। এটা শুনে সে বুঝতে পারে গং আসলে এই শহরের সবচেয়ে ভালো ডাক্তার। ওয়ান বলে, আমি মনে করেছিলাম মেডিসিন হাউসে কোনো বৃদ্ধ ডাক্তার থাকে। এ ব্যাপারটা নিয়ে তারা দুজনেই হাসছিল। দূর থেকে চিং তাদের দুজনকে কথা বলতে দেখে আর ডিস্টার্ব করে না এবং তার সার্ভেন্টকে বলে কথা বলা শেষ হলে রাজকন্যা যেন তার সঙ্গে এসে দেখা করে। এদিকে বড় রানী অর্থাৎ ইউনের মা যখন তার সঙ্গে কথা বলছিল তখন সে বলে একটা বিষয় নিয়ে তার চিন্তা হচ্ছে। রাজকুমার জিজ্ঞাসা করে সে কি নিয়ে চিন্তিত। বড় রানীর তখন মনে পড়ে গতকাল সে তার ছেলেকে চিং এর সঙ্গে অনেক বেশি হাস্যোজ্জ্বল ভাবে দেখেছিল। এজন্য রানীমা তাকে জিজ্ঞাসা করে সে কবে বিয়ে করবে। বিয়ের ব্যাপারে কি সে কোনো কিছু চিন্তা করে দেখেছে? কিন্তু ক্রাউন প্রিন্স জানায় সে এখনো বিয়ের জন্য প্রস্তুত নয়, তবে তার মা যা ভালো বোঝে তাই যেন করে। তখনই কিছু সৈনিক এসে রাজকুমারকে ডেকে নিয়ে যায়। আসলে রাজা তাদের দুই ভাইকে একসঙ্গে ডেকেছিল। তিনি তাদের দুই ভাইকে জিউয়ের মৃত্যুর কেসটা ভালোভাবে সামলাতে বলে এবং তাকে প্রতিদিন রিপোর্ট জানাতে বলে। তারা রাজার হুকুম মান্য করে আর সেখানে থেকে চলে যায়। বাহিরে তাদের দুই ভাইয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় আর
চু সেখানে থেকে চলে যায়। ইউনকে তার সার্ভেন্ট বলে তৃতীয় রাজকুমার তার সাথে এত খারাপ ব্যবহার করলো আর সেটা মুখ বুঝে সহ্য করলো। ইউন বলে আমরাই তাকে ছোট থেকে অবহেলা করে আসছি, তাই তার এমন ব্যবহার হওয়াটাই স্বাভাবিক। চিং বসে বসে প্রিন্সেস ওয়ানের কথা ভাবছিল যে সে গং এর সাথে কতটা খুশি ছিল, কিন্তু গং ও চুয়ের মতোই পাষাণ হৃদয়ের। তাদের শেষ পরিণতি একদমই ভালো হবে না, কিন্তু সে চায় তাদের দুজনকে হাসি খুশি এবং একসঙ্গে দেখতে। এসব কথা ভাবতে ভাবতে সেখানে প্রিন্সেস চলে আসে। সে প্রথমে প্রিন্সেসের সঙ্গে বন্ধুত্ব করে। ওয়ান তাকে নিজের মনের কথা বলে যে গংকে তার অনেক ভালো লাগে এবং অন্যরকম লাগে। চিং বলে অন্যরকম হলেই যে সে ভালো মানুষ হবে এমনটা তো নয়। তখনই ওয়ানের গতকালের কথা মনে পড়ে যায় আর সে বলে গতকালের ঘটনার ব্যাপারে তার ভাই এবং গং এর ওপরে তার সন্দেহ আছে, কিন্তু তবুও সে এত তাড়াতাড়ি নিজের ফিলিংস আটকাতে চায় না। সে তার মন জয় করার চেষ্টা করবে। চিং জানতো তার উপন্যাস অনুযায়ী চু এই পৃথিবীতে একমাত্র তার বোন ওয়ানকেই ভালোবাসে, তাই সে তাকে রিকোয়েস্ট করে বলে আমার একটা উপকার করবে, আমি প্রিন্স চু এর কাছে থেকে আলাদা থাকতে চাই, আমাকে এই প্রাসাদ থেকে বের করার ব্যবস্থা করো। কিন্তু ওয়ান তাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না বলে দেয়। চিং তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে শুরু করে। সে বলে তোমার ভাই আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই না। তখন ওয়ান তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। চিং খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তাদের কথার মাঝেই সেখানে চু চলে আসে। সে তাদের কিছু কথা শুনে ফেলেছিল, এজন্য তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। চু জিজ্ঞাসা করে তুমি কোথায় যেতে চাও? চিং তখন বলে দেয় সে এখানে থাকতে চায় না, সে ইউনের কাছে যেতে চায়, কারণ চু এর মতো ভয়ঙ্কর এবং কঠোর হৃদয়ের মানুষ তার ভালো লাগে না। চু জিজ্ঞাসা করে তোমার তাকে এতটাই ভালো লাগে? চিং শুধু বলে আসল কথা হলো আমি এই প্রাসাদে থাকতে চাই না, এখন এর জন্য আপনি আমাকে মারতে চাইলে মারতে পারেন, আমি চলে যাচ্ছি। এটা বলে সে দৌড়ে ওখানে থেকে চলে যায়। প্রিন্সেস তার ভাইকে ভুল বুঝতে বারণ করে। সে বলে চিং এই প্রাসাদ ছাড়তে চায় ইউনের কাছে যাবার জন্য নয়, বরং সে আমাদের লাইব্রেরিতে যাওয়ার সুযোগ খুঁজছিল। তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি দেখছি। চু তখন তার সার্ভেন্টকে বলে দেয় চিং যদি লাইব্রেরিতে যেতে চায় তাহলে কেউ যেন তাকে না আটকায়। এদিকে লিন খেয়াল করে লিউ এর শরীর থেকে যে পয়জন উদ্ধার করা হয়েছিল সেই কাঁটাটা নীল হয়ে গিয়েছে, তাই এই বিষের ব্যাপারে সঠিকভাবে জানার জন্য সে গং এর কাছে যায়। গং তাকে জানায় এটা এমন এক ধরনের পয়জন যেটা কোনো মানুষের শরীরে দেওয়া হলে সে তৎক্ষণাৎ ডিমনদের মতো আচরণ করতে শুরু করে। কিছুক্ষণের জন্য তাকে দেখতে একদম ডিমনের মতো মনে হয়। আমি ঔষধের ব্যাপারে বইয়ে পড়েছিলাম, তবে আমার মনে হয় এটা কোথাও পাওয়া যায় না। সেই বিষয়টাকে ভালোভাবে আমলে নেয়। চিং আর ইউন আলাদাভাবে লিউ এর মৃত্যুর ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখতে চায়। এজন্য তারা আবারও সেই জেলখানায় চলে যায় যেখানে লিউকে আটকে রাখা হয়েছিল। সেখানে থাকা সবকিছু তারা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে, তবে এখানে তেমন কোনো প্রমাণ পাচ্ছিল না। তবে তারা বুঝতে পেরেছিল যখন লিউকে মারা হয়েছিল তখন হয়তোবা এখানে অন্ধকার ছিল। বাহিরে 3 জন প্রহরী ছিল যারা ভেতরে এসে তাকে মৃত দেখেছিল। এই বিষয়টা তারা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য সেই রাতে অভিনয় করতে শুরু করে। চিং লিউ এর মতো হাত বাঁধা অবস্থায় চেঁচিয়ে ছটফট করছিল। তখনই দৌড়ে সেখানে ইউন প্রবেশ করে। তারা খেয়াল করছিল যে প্রিন্সেসের চিৎকার শুনে এখানে আসতে সৈনিকদের কতটা সময় লেগেছিল। জিংকে ডেকে পাঠায় যে খুন করার রাতে লিয়ের সাথে দেখা করতে গিয়েছিল। জিংকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় সেদিন রাতে জিংকে কেউ একজন অজ্ঞান করে দিয়েছিল, আর সকালে যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন সে জানতে পেরেছিল যে লিউ মারা গিয়েছে। সে ওই দিন রাতে কারাগারে লিউ এর সাথে দেখা করতে যায়নি বলে কান্না করতে শুরু করে। 2 জন সৈনিকও ভালোভাবে তাকে দেখে বলে জিং নামের সেই মেয়েটি তার মতো দেখতে ছিল, কিন্তু সে ছিল না। এটা শোনার পরে চু জিংকে ছেড়ে দেয়। এরপর সেই 2 জন সৈনিককে জিং নামের এই মেয়েটির ছবি আঁকিয়ে নিয়ে আসতে বলা হয়। ছোট প্রিন্স যখন জানতে পারে লিউ মারা গিয়েছে তখন সে একটু হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সে ডিমনদেরকে খুবই ভয় পায়। এদিকে তারা 2 জন এখনো কারাগারের ভেতরে ছিল। ইউন সেখানে থাকা প্রহরীদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। চিং তাদেরকে জিজ্ঞাসা করে খুন করার রাতে তারা 2 জন কি একই সাথে লিউ এর ঘরে প্রবেশ করেছিল। তারা জানায় সেই দিন রাতে তো তাদের অনেক ঘুম পেয়েছিল। তৃতীয় যেই সৈনিক রয়েছে সে ঘরে ঢুকেছিল। এটা শুনেই চিং বুঝতে পারে আসলে তৃতীয় সৈনিকটাই তাদের 2 জনকে অজ্ঞান করে দিয়ে রুমের ভেতরে ঢুকে লিউকে মেরে ফেলেছে, আর এরপরে এমন নাটক করেছে যেন সে তাদের সঙ্গেই ছিল। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে তারা চু এর সাথে দেখা করতে চলে যায়। সেখানে লিন এসেছিল। সে চুকে খবর দেয় লিউ এর শরীরে সেই দিন রাতে ডিমন পয়জন দেওয়া হয়েছিল, যার কারণে সে ডিমনের মতো হয়ে গিয়েছিল। ইউন এটা শোনার পরে পয়জনের ব্যাপারে আরো বেশি ডিটেলসে জানতে চায়। গং জানায় এই ডিমন পয়জন কিছুক্ষণের জন্যই কাজ করে, এটা পার্মানেন্ট কাজ করে না। চিং প্রিন্স চুকে তাদের ইনভেস্টিগেশনের ব্যাপারে জানায় এবং সন্দেহভাজন সেই সৈনিকদের ব্যাপারেও জানায়। চু সঙ্গে সঙ্গে সেই সৈনিককে পুরো শহরে খুঁজে তার সামনে হাজির করার আদেশ দেয়। চিং শুধু ভাবছিল এই গল্প আস্তে আস্তে কোন দিকে গড়াচ্ছে। সে অনেক কনফিউজড হয়ে যাচ্ছে। সবাই যাওয়ার পরে ইউন তার ভাই চুকে বলে এটা যেহেতু প্রমাণ হয়েছে যে ডিমন পয়জন আসলেই আছে, এর মানে কি তোমার মাকেও এই পয়জন দেওয়া হয়েছিল? চু বলে বাবা ঠিক করবেন আমার মায়ের কেসের ব্যাপারে কি রায় দেবেন। একটু পরে সেই 2 জন সৈনিক নকল জিং নামের মেয়েটির ছবি এঁকে নিয়ে এসেছিল। তারা যখন
যখন চুকে মেয়েটির ছবি দেখায় তখন চুয়ের সার্ভেন্ট এটা দেখেই চিনে ফেলে, কারণ এই মেয়েটি ছোট রানীর সার্ভেন্ট ছিল। দুইজন সৈনিক একদম শিওর ছিল যে সেই দিন এই মেয়েটাই এসেছিল। চু তার লোকদেরকে হুকুম করে ছোট রানী সার্ভেন্টকে ধরে নিয়ে আসার জন্য। চু চলে যাওয়ার পরে ইউন লিনের সঙ্গে এই কেসের ব্যাপারে কথা বলছিল। তাদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখে চিং সেখানে থেকে দ্রুত চলে যায় তাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সে শুধু ভাবছিল তার গল্পের মেইন লিডের প্রেম কাহিনী আগাচ্ছে না, তারা প্রেম করার সুযোগই পাচ্ছে না। এদিকে সার্ভেন্ট ছোট রানীর প্রাসাদে চলে যায় এবং তাকে চুয়ের হুকুমের কথা বলে। সে তার সার্ভেন্টকে নিয়ে যেতে চাইছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রথমে তো ছোট রানী একদমই রাজি হচ্ছিল না, কিন্তু এরপরে যখন সার্ভেন্ট বলে এটা রাজার আদেশ, তখন ছোট রানী বলে তার সার্ভেন্ট অনেক অসুস্থ, সে এখন যাওয়ার মতো অবস্থায় নেই। তখন চুয়ের সার্ভেন্ট গিয়ে মেয়েটিকে চেক করে এবং দেখে মেয়েটি আসলেই অনেক অসুস্থ। তার এমন অবস্থা দেখে সে চলে যায়, আর সে যাওয়ার পরে তারা যেন হাফ ছেড়ে বাঁচে। আসলে সেই দিন ছোট রানীর হুকুমে তার সার্ভেন্ট সেখানে গিয়েছিল এবং লিউকে মেরে ফেলার জন্য বিষ মিশ্রিত কেক খাইয়েছিল। ছোট রানী আগে থেকেই জানতো তার সার্ভেন্টকে সন্দেহ করা হতে পারে, এজন্য আগে থেকেই সে তাকে অসুস্থ করার প্ল্যান করে রেখেছিল। তার এই প্ল্যানের কারণেই ছোট রানী এবং তার সার্ভেন্ট দুজনেই বেঁচে যায়। এদিকে লিউয়ের বাবা যখন তার মেয়ের কথা মনে করে কান্না করছিল তখনই তার সঙ্গে কেউ একজন দেখা করতে আসে, আর এরপরেই দেখা যায় সে বাহিরে ছোট রানীর জন্য অপেক্ষা করছে। চিং দরজার বাইরে থেকে লুকিয়ে তাদের দুজনকে দেখছিল। যখন তারা আলোচনা করতে করতে কাছাকাছি আসছিল তখন তো চিং এর ভীষণ আনন্দ লাগছিল, কারণ সে চাইছিল তারা দুজন দ্রুত কাছাকাছি আসুক। কিন্তু চু সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সঙ্গে সঙ্গে চিং তাকে ধরে সেখানে থেকে বাইরে নিয়ে চলে যায়। চু বাইরে এসে তাকে কিছু জিজ্ঞাসা করবে তখনই তার সার্ভেন্ট এসে জানায় ছোট রানীর যে সার্ভেন্ট ছিল সে অসুস্থ হবার ভান করছে, ঠিক যেমনটা তারা অনুমান করেছিল। চু নিজের কাজে চলে যায়। তখন চিং ইউনকে বলে লিংকে বাড়িতে পৌঁছে দিতে। তারা তিনজন একসঙ্গে গাড়িতে করে যাচ্ছিল। চিং ঘুমানোর ভান করছিল যেন তাদের দুজনকে ডিস্টার্ব না করা হয়, তারা দুজন মন খুলে কথা বলতে পারে। কিন্তু তারা দুজন তো সিরিয়াস বিষয়ে কথা বলছিল। সে শুধু মনে মনে ভাবছিল কখন তাদের দুজনের মধ্যে ফিলিংস জাগ্রত হবে। পরদিন সকালে যখন তারা দুজন অফিসে আসে তখনই তারা জানতে পারে লিউয়ের বাবা খুন হয়ে গিয়েছে। এটা শোনা মাত্রই তারা লাশের কাছে চলে যায়। লিন লাশের হাতে একটা চিঠি দেখতে পায়, যেটা পড়ে তারা বুঝতে পারে লিউয়ের বাবা গতরাতে কারো সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিল। নিশ্চয়ই সে তাকে মেরেছে। কিছুক্ষণ পরেই সেখানে লিউয়ের আত্মীয় চলে আসে আর কান্নাকাটি করতে থাকে। তারা তাকে জিজ্ঞাসা করে গতরাতে লিউয়ের বাবার সঙ্গে কে কে দেখা করতে এসেছিল। লোকটি জানায় গতরাতে লিউয়ের বাবার সঙ্গে প্রিন্স চু লুকিয়ে দেখা করতে এসেছিল। এটা জানার পরে তারা সবাই অনেক অবাক হয়ে যায় এবং চুয়ের সাথে দেখা করতে যায়। চু জানতো তারা কেন এখানে এসেছে। চু বলে গতরাতে সে লিউয়ের বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল ঠিকই, কিন্তু সে তাকে মারেনি, তাকে অন্য কেউ খুন করেছে। লিন বলে লিউয়ের বাবাকে যে খুন করেছে সে বা হাতি ছিল, মানে বা হাত দিয়ে সে সব কাজ করে। তাদের রাজ্যে এমন একজনই সৈনিক আছে যে বা হাত দিয়ে কাজ করে, তাই দ্রুত তাকে ধরে নিয়ে আসা হয় এবং সবার সামনে হাজির করা হয়। তারা সবাই তাকে জিজ্ঞাসা করে সে কেন লিউয়ের বাবাকে মেরেছে। লোকটা স্বীকার করে নেয় যে সে লিউয়ের বাবাকে মেরেছে, কিন্তু এটার কারণ সে বলে না। সে বলে আমার মন চেয়েছে তাই আমি তাকে মেরেছি। তার মেয়ে একটা ডিমন ছিল, আমার মনে হয় সেও একটা ডিমন, তাই আমি তাকে মেরে ফেলেছি। লোকটির কাছে সঠিক কোনো উত্তর না পাওয়ায় তাকে জেলে বন্দি করে দেওয়া হয়। ইউন আর চিং ভাবছিল এই খুনের পেছনে যারা জড়িত ছিল তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছে আর কোনো প্রমাণ বা সাক্ষী নেই। এখন তাহলে এই কেসের কি মীমাংসা হবে। চু একদম নিশ্চিন্ত ছিল আর বলছিল আর কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলেই দেখতে পাবে। কিছুক্ষণ পরেই একজন সৈনিক এসে তাদেরকে খবর দেয় লিউয়ের বাবার পার্সোনাল সার্ভেন্ট তার সঙ্গে দেখা করতে চায়। চু তাকে আসার অনুমতি দেয়। তখন সে নিজের সঙ্গে করে একটা চিঠি নিয়ে আসে আর সেটা লিউয়ের বাবা লিখেছিল। সে তাকে বলেছিল যদি রাতে সে ফিরে না আসে তাহলে পরদিন যেন এই চিঠির বাক্স প্রিন্স চুকে দিয়ে দেওয়া হয়। আসলে গতরাতে চু লিউয়ের বাবার সঙ্গে দেখা করেছিল এবং তার মেয়ের খুনের পেছনে যাদের হাত রয়েছে সেই সব প্রমাণ তাকে দেখিয়েছিল। চু শুধু তাকে বলেছিল এখন আপনি ঠিক করুন যে আপনার মেয়েকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য আপনি কি করবেন। চু যা অনুমান করেছিল সেইটাই হলো। তিনি তার জন্য চিঠি লিখে পাঠিয়েছেন যেখানে লেখা ছিল আমি লিউমিং ছোট রানীর আদেশ মতো প্রায় 15 বছর আগে আমি মেজর রানীকে ডিমন পয়জন দিয়েছিলাম। এর বদলে তিনি আমার পদোন্নতি করিয়েছিলেন, কিন্তু কে জানতো সেই একই কাজ ছোট রানী আমার মেয়ের ক্ষেত্রেও করবেন। আজ আমাকে ছোট রানী লুকিয়ে দেখা করতে বলেছেন। জানি না আজ আমার কি হবে, তাই আগে থেকে এই সবকিছু লিখে পাঠালাম। এই সবকিছু শোনার পরে ইউন অনেক অবাক হয়ে যায় আর চিং বুঝতে পারে যে সে চুকে ভুল বুঝেছিল। সে ভেবেছিল চু তার মায়ের খুনিকে ধরিয়ে দিতে চায়, কিন্তু সে আসলে খারাপ মানুষগুলোর মুখোশ টেনে খুলে দিতে চায়। যেহেতু সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে তাই চু এই সকল প্রমাণ রাজাকে
দেখায়। রাজা এই প্রমাণ দেখার পরে ছোট রানীর উপরে রেগে যায়। চু বলে যেহেতু প্রমাণ হয়ে গিয়েছে আসল খুনি কে এবং 15 বছর আগে মেজরানীকে কে ষড়যন্ত্র করে মেরেছিল, তাই খুনিকে যেন সাজা দেওয়া হয় এবং চুয়ের মায়ের সম্মান সবার সামনে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু রাজা তাকে বলে আমিও সেই শয়তান মহিলাকে শাস্তি দিতে চাই, কিন্তু এখনো সেই সময় আসেনি। চু বলে আপনি কি বোঝাতে চাইছেন? এখন সঠিক সময় নয় তো কখন সঠিক সময়? তার বাবা বলে এই মুহূর্তে ছোট রানীর পরিবারের হাতে মিলিটারি পাওয়ার রয়েছে। যদি সে এখন ছোট রানীকে শাস্তি দিতে চায় তাহলে তার পরিবারের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তাদের নেই। চু তার বাবার কাছে অনুমতি চায় ওই পরিবারের সঙ্গে যুদ্ধ করার জন্য, যেন সে তার মায়ের মৃত্যুর বিচার করতে পারে। কিন্তু রাজা তার এই সিদ্ধান্তে রাজি হয় না। তিনি বলেন অল্প কিছু পাওয়ারের জন্য বেশি কিছু হারানো ঠিক হবে না। এটা শুনে চুয়ের অনেক কষ্ট লাগে। যেই মানুষগুলো বিনা অপরাধে মারা গেল তাদের স্যাক্রিফাইস রাজার কাছে অল্প মনে হচ্ছে। তাদের রাজ পরিবার এখন অন্যদের দ্বারা কন্ট্রোল হবে। তার বাবা তাকে বেশি কিছু বলতে বা করতে বারণ করে আর সেখানে থেকে চলে যেতে বলে। চু রেগে সেখানে থেকে বেরিয়ে যায় আর বাহিরে এসে মনে মনে বলতে থাকে তাদের রাজ পরিবার এতটাই অযোগ্য হয়ে পড়েছে উই পরিবারের কাছে মিলিটারি পাওয়ার থাকার কারণে, তাহলে সে ওই মিলিটারি পাওয়ার অর্জন করে ছাড়বে। এরপর বড় প্রিন্স ইউন গিয়েও তার বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলে। তার বাবা তাকেও বলে এই মুহূর্তে ছোট রানীর পরিবারের সঙ্গে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। তার বাবার এমন কথা শুনে ইউনও কষ্ট পায় আর সে বলছিল এই সবকিছুর কারণে তার ভাই আরো বেশি কষ্ট পাবে, কিন্তু তার বাবা তাদেরকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করতে বলে। এটা এখনো সঠিক সময় নয় বলে তাদেরকে থামিয়ে দেয়। এদিকে গং সবকিছু জানার পরে অনেক রেগেছিল, কারণ 15 বছর আগে চুয়ের মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার পরিবারের মানুষের মৃত্যুর কারণও জড়িত ছিল। তারা দুজন মিলে এটার উপরে কাজ করছিল যেন তারা দুজনেই ছোট রানীর উপরে প্রতিশোধ নিতে পারে। কিন্তু রাজা এটা হতে দিল না জন্য সে ভীষণ রেগেছিল। সে এখনই ওই শয়তান মহিলাটাকে মেরে ফেলতে যেতে চাইছিল। চু বলে তাকে এভাবেই যদি মারতে চাইতাম তাহলে এতদিন ধরে প্ল্যান কেন করছিলাম? তার মুখোশ সবার সামনে খুলে দিতে হবে। তাকে এভাবে মেরে ফেললে আমাদের লক্ষ্য অর্জন হবে না। এখন তাদেরকে আবারও শুরু থেকে শুরু করতে হবে। রাতে চিং যখন বাহিরে হাঁটছিল তখনই চু তাকে ধরে উড়ে বিল্ডিং এর ছাদে নিয়ে গিয়ে বসে। চিং তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এত উঁচুতে বসে তার অনেক ভয় লাগছিল। এখানে থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। চিং তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল যে তার মন অনেক খারাপ, এজন্য সে আর তাকে বেশি কিছু বলে না। চু তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাড়িতে যাওয়া মিস করো না? চিং বলে সে তার বাড়ি অনেক মিস করে। চু বলে আমিও আমার মাতৃভূমি অনেক মিস করি, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ নেই। চিং বলে তাহলে তুমি এখানে ফিরে এসেছো প্রতিশোধ নেওয়ার জন্য? চু বলে আমার কি প্রতিশোধ নেওয়া উচিত না? চিং বলে প্রতিশোধ নেওয়া ছাড়াও পুরো পৃথিবীটা পড়ে আছে উপভোগ করার জন্য। প্রতিশোধ নেওয়া জীবনের লক্ষ্য হওয়া উচিত না, যেমন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের প্রাণ বাঁচানো। চু বলে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে হলো আমার মায়ের সাথে আরো কিছু বছর জীবন কাটানো। এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এসব কিছু শোনার পরে চিং বুঝতে পারে সে শুধু তার গল্পে চুয়ের প্রতিশোধের ব্যাপারেই লিখেছিল, কিন্তু সে জানতো না এই প্রতিশোধ নেওয়ার পিছনে কতটা কষ্ট লুকিয়েছিল, আর এই কষ্টই তাকে প্রতিশোধ নিতে বাধ্য করেছে। এখন তারা দুজন ছাদে বসে গল্প করছিল আর দূরের শহর উপভোগ করছিল। এরপরে যখন সে ঘুমানোর জন্য রুমে ফিরছিল তখনই চুয়ের সার্ভেন্ট এসে তাকে ধন্যবাদ জানায়। চিং বলে তুমি কি কিছু খেটে এসেছো নাকি? সার্ভেন্ট বলে আমি আপনাকে ধন্যবাদ জানালাম আজকে রাজকুমারকে সময় দেওয়ার জন্য, তিনি আজকে কষ্টে ছিলেন। চিং বলে আমি তার কাছে ছিলাম কারণ সে এই অবস্থায় কাউকে মেরে না ফেলে। সার্ভেন্ট বলে তাদের রাজকুমার কখনোই কোনো নিরীহ মানুষকে হত্যা করেনি। চিং বলে তাহলে বিয়ের রাতে আমার 2 সার্ভেন্টকে সে কেন মেরে ফেলেছিল? তখন সেই লোক তাকে ওই দিনের রাতের ব্যাপারে সত্যিটা জানায়। আসলে ওই দিন রাতে রাজকুমার যখন সার্ভেন্টের কাছে চিং এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল তখন তারা রাজকুমারের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। রাজকুমারী চিংকে বাঁচানোর জন্য তারা নিজেই আত্মহত্যা করেছিল, মানে রাজকুমার তাদেরকে মারেনি। এটা শোনার পরে তো চিং আরো অবাক হয়ে যায়। চিং ভাবতে থাকে সে হয়তো তাকে একটু বেশি ভুল বুঝে ফেলেছে। চুকে হয়তো সে চেষ্টা করলে ভালো মানুষ বানাতে পারবে। চিং পরদিন সকালে তার নিজস্ব একটা ক্লাব গঠন করে যেখানে রাজকন্যা এবং সকল রাজকুমারকে তার ক্লাবে জয়েন করার জন্য চিঠি পাঠানো হয়। সকলে তার ক্লাবে জয়েন করার জন্য হাজির হয়ে যায়। সন্ধ্যায় তারা সবাই সেখানে উপস্থিত হয়। চিং বলে তার এই ক্লাব সে প্রতিষ্ঠা করেছে সবার মাঝে শান্তি ছড়িয়ে দেওয়ার জন্য, সবাই যেন দুঃখ ভুলে আনন্দ করতে পারে এজন্য। এই ক্লাবে তারা সবাই খেলা খেলবে এবং নিজেদের মনের কষ্ট দূর করবে। তারা সবাই খেলা শুরু করতে চায়। চিং প্রথমে তাদের সবাইকে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিতে বলে, নিজের মনকে শান্ত করে তাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো মনে করতে বলে। প্রিন্সেস প্রথমে বলে তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন ছোটবেলায় সে তার ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলতো। চু বলে সেই দিনগুলো আসলেই অনেক আনন্দের ছিল। বাকিরাও একে একে ছোটবেলার স্মৃতিগুলোর কথাই বলছিল। তাই চিং বলে ওঠে তাহলে তাই করা যাক, চলো আমরা আজ সবাই মিলে লুকোচুরি খেলি। এটা শুনে চু গং এর দিকে আর চোখে
চোখে তাকায়। তারা খেলা শুরু করে দেয়। চিং 1-2 করে গুনতে থাকে আর এরপরে লুকিয়ে থাকা সবাইকে খুঁজতে শুরু করে। লিন লুকোনোর জায়গা খুঁজতে খুঁজতে ইউনের কাছে চলে আসে আর চিংকে সেখানে দেখে তারা দুজন একসঙ্গে লুকিয়ে পড়ে। চিং তাদের যত কাছে যাচ্ছিল তারা দুজন তত কাছাকাছি আসছিল। এটা দেখে চিং তাদের দুজনকে দেখেও না দেখার ভান করে চলে যায়। প্রিন্সেস ওয়ান ভাবছিল এই লুকোনোর বাহানায় গং এর কাছে লুকিয়ে সে তার কাছাকাছি যেতে পারবে, আর অন্যদিকে ছোট প্রিন্স একটা পাথরের পেছনে গিয়ে লুকিয়েছিল। ঠিক তখনই সে দূর থেকে দুইজন মানুষকে কথা বলতে দেখছিল। তার মনে হচ্ছিল এই দৃশ্য সে এর আগেও দেখেছে। তখনই তার মনে পড়ে ছোটবেলায় যখন সে এখানে লুকিয়েছিল তখন তার মাকে একটা সার্ভেন্ট এসে বলেছিল, ছোট রানী আপনার কথা মতো আমরা মেজরানির খাবারের ভেতরে ডিমন বিষ মিশিয়ে দিয়েছি। আর তার কিছুক্ষণ পরেই সে নিজের চোখের সামনে মেজরানিকে ডিমন হয়ে যেতে দেখেছিল। এই সব কিছু মনে পড়ে সে ভীষণ অবাক হয়ে যায়। প্রিন্সেস যখন আগের সব স্মৃতিগুলো মনে পড়ে যায় তখন সে বুঝতে পারে চুয়ের মাকে 15 বছর আগে তার মাই ডিমন পয়জন দিয়েছিল। যেহেতু এই বিষয়ে তার একটা ট্রমা কাজ করে তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব কিছু দূর থেকে তারা দুজন দেখছিল। চিং প্রিন্সকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করলো, প্রতিশোধ নেওয়ার জন্য? চু বলে আমি কি সেই ধরনের মানুষ? এটা বলে সে ওখানে থেকে চলে যায়। চিং তখন মনে মনে বলতে থাকে আমি কত বোকা, আমি ভেবেছিলাম তোমার মাঝেও ভালো একটা মন আছে। ছোট প্রিন্স আবারও ট্রমায় চলে গিয়েছিল। সে তার মায়ের সঙ্গে একদমই কথা বলতে চাইছিল না, তার মায়ের সঙ্গে দেখা করতে চাইছিল না। এটা দেখে তার মা অনেক কষ্ট পাচ্ছিল। ছোট প্রিন্স বলে তুমি চুয়ের মাকে ফাঁসিয়ে সেই দিন মেরে ফেলেছিলে আর সেই ট্রমা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে। তার মা জিজ্ঞাসা করে এসব কিছু তাকে কে বলল? ছোট প্রিন্স বলে ছোটবেলায় সে নিজে এটা দেখেছিল আর আজ তার এসব কিছু মনে পড়ে গিয়েছে। তার মা বলতে থাকে এসব কিছু আমি তোমার জন্য করেছি যেন তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারি। কিন্তু ছোট প্রিন্স তার মায়ের উপরে চেঁচায়। এটা দেখে তার মা তাকে চর মেরে চলে যায়। ছোট রানী তার লোকের কাছে থেকে খবর পায় গতকাল রাতে ছোট প্রিন্স চিং এর তৈরি করা ক্লাবে জয়েন করেছিল আর সেখানে খেলা করেছিল। সেখানে থেকে ফিরে আসার পর থেকেই প্রিন্স এমন করছে। ছোট রানী বলে সে যেহেতু আমার ছেলেকে ভয় দেখিয়েছে তাহলে তাকেও একটু ভয় দেখানো যাক। এদিকে তারা দুজন যখন ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছিল ঠিক তখনই গাড়িওয়ালা ঘোড়ার গাড়িটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় আর ভেতরে তারা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আঘাত পায়। চু এটা দেখা মাত্রই গাড়িটিকে থামিয়ে দেয়। প্রিন্সেস আর চিং অনেক ভয় পেয়েছিল। প্রিন্সেস তো ভয় কান্নাই করে দিয়েছিল। চিং তার হাতে ব্যথা পেয়েছিল, ব্যথা স্থানে সে ঔষধ লাগাচ্ছিল। তখনই সেখানে চু আসে আর তাকে বলে আজকে তাদের এই দুর্ঘটনা হওয়ার কারণ ছিল ছোট রানী। সে তাদেরকে ভয় দেখানোর জন্য এসব কিছু করেছে, তাই আপাতত কিছুদিন যেন তারা সাবধানে চলাফেরা করে। এটা বলেই প্রিন্স সেখানে থেকে চলে যায়। এক মুহূর্তের জন্য চিং এর মনে হয় চু যেন তার কেয়ার করছে। প্রিন্সেস গং এর সাথে দেখা করার জন্য অসুস্থ হওয়ার ভান করছিল। এটা বুঝতে পেরে চিং তাকে সঙ্গে করে নিয়ে গং এর কাছে যায়। গং তাকে দেখে অনেক অবাক হয়। গং যখন তার পালস চেক করে তখন সে বুঝতে পারে ওয়ান এতটাও অসুস্থ নয়, সে শুধু অল্প একটু ভয় পেয়েছে যেটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। আসলে তো ওয়ান তার হাত ধরার বাহানা করছিল, সে একদম স্বীকার করছিল না যে সে সুস্থ। তখনই সেখানে একজন অসুস্থ ব্যক্তি আসে আর গং তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। এটা দেখে প্রিন্সেস বলে সে আসলেই অনেক ভালো একটা চিকিৎসক। পরদিন বিকালে চিং এর তৈরি করা ক্লাবে আবারও তারা সবাই উপস্থিত হয়। তবে এখানে আর ছোট প্রিন্স উপস্থিত ছিল না। চিং যখন খাবার খাচ্ছিল তখন তার কাশি পায়। ইয়ন তার দিকে রুমাল বাড়িয়ে দেয় আর এটা দেখে চুও তাকে নিজের রুমাল ধরিয়ে দেয়। এবার তার এত হিংসে হচ্ছিল যে সে তার হাতে রুমালটা জোর করে ধরিয়ে দেয়। ইয়ন তখন একটু অপ্রস্তুত হয়ে পড়ে আর এটা দেখে লিন তার রুমাল নিয়ে ব্যবহার করে। এদিকে ছোট প্রিন্স যখন বাইরে একটা হোটেলে থাকতে এসেছিল তখনই তার মামা এসে জানায় তার মা ছোট রানী অসুস্থ হয়ে পড়েছে। নিজের মাকে দেখার জন্য সে প্রাসাদে ফিরে যায়, কিন্তু তার মা প্রথমে নিজের ছেলের আসার কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এরপরে আবার অভিমান করে বলে তাকে গিয়ে বলে দাও আমি তার সঙ্গে দেখা করব না। তবে তার দাসী তাকে কিছু একটা বলে নিজের ছেলের কাছে পাঠিয়ে দেয়। সার্ভেন্ট গিয়ে ছোট প্রিন্সকে জানায় তার মা অনেক অসুস্থ তাই আজ দেখা করতে পারবে না, তবে তিনি তার জন্য একটা উপদেশ পাঠিয়েছেন। তিনি বলেছেন তার মাকে ছাড়া ওই পরিবারের সাপোর্ট ছাড়া এই রক্তচোষা প্রাসাদে প্রিন্স কিভাবে পরিপূর্ণ হতে পারে। এটা শোনার পরে ছোট প্রিন্স সেখানে থেকে মন খারাপ করে চলে যায়। রাতে মন খারাপ করে সে অনেক ড্রিঙ্কস করে আর তার রুমে থাকা সব সার্ভেন্ট গুলোকে তাড়িয়ে দেয়। এদিকে তারা সবাই মিলে আজকেও একটা অন্য রকমের গেম খেলতে চায়। চু বলে তার তো শুধু মানুষ মারা গেম খেলতে ভাল লাগে। এটা শুনে চিং মনে মনে বলছিল এই লোকটা এত বেশি ভয়ঙ্কর কেন। এরপরে সে আবার বলে আচ্ছা ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা খুন করা গেম খেলার তখন সেইটাই খেলা যাক। তারা সবাই মিলে গোল হয়ে বসে। তাদের প্রত্যেককে একটা করে কাগজ দেওয়া হয়, সেখানে তাদের ক্যারেক্টার সম্পর্কে নাম লেখা ছিল। সবাই একটা করে কাগজ তোলে। এখন সবাইকে চোখ বন্ধ করতে বলা হয়। চিং বলে খুনি তোমার চোখ খোলো। চু নিজের চোখ খোলে আর এটা দেখে তো সে ভয় পেয়ে যায়। সে বলে খুনি তুমি কাকে খুন করলে? সে ইউনকে দেখিয়ে দেয়। এরপরে চিং বলে কনস্টেবল তোমার চোখ খোলো।
তখন সে দেখতে পায় তাদের মধ্যে ইউনই হলো কনস্টেবল। এটা দেখা মাত্রই সে বলে আর খেলবো না, এই খেলা একটু মজার হচ্ছে না। ইউন এটার কারণ জানতে চায়। চিং বলে খুনি তো কনস্টেবলকেই মেরে দিয়েছে, তাহলে কনস্টেবল কি করে খুনিকে ধরবে? এটা জানার পরে তো সে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মারলে? চু বলে কাউকে মারার জন্য কি এই গেমে কোনো কারণ প্রয়োজন? এদিকে ছোট প্রিন্স যখন গভীর রাতে একা বসেছিল তখনই সে তার সামনে লিউয়ের ভূত দেখতে পায়। এমনিতেই তো সে ভীতু আর নিজের চোখের সামনে মরা মানুষকে দেখে ভয়ে সে জানালা দিয়ে বাহিরে লাফ দেয়। সেদিন রাতেই তাদের সবাইকে ছোট রানী ডেকে পাঠায়, কারণ ছোট প্রিন্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে ওয়ান কান্নাকাটি করছিল। চিং আন্দাজ করতে পারছিল ছোট প্রিন্সকে চু গায়েব করেছে তার পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এইটা সে তার উপন্যাসে লিখেছিল। পরদিন সকাল থেকে ছোট প্রিন্স যেই রুমে ছিল সেই রুমে তল্লাশি করা শুরু করা হয়। তারা সবাই মিলে প্রমাণ জোগাড় করছিল। সেখানে থাকা ওয়াইনের গ্লাসে লিন কিছু পাউডার খুঁজে পায়, যেটা চেক করার জন্য তারা গংকে ডাকে। গং এটার গন্ধ নেয় এবং টেস্ট করে বলে এই পাউডার তেমন কোনো ক্ষতিকারক কিছু নেই। এটা শুনে তো পাশে থেকে চিং রেগে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল গং মিথ্যা বলছে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে বলেই দেয় হতে পারে এই পাউডার কোনো কিছুর সঙ্গে মেশালে কাজ করে। এটা শুনে তো গং একটু অবাক হয়ে যায়। লিন তখন সেখানে থাকা খাবারের সঙ্গে যখন এই পাউডার মিশ্রিত করে তখনই পাউডারের রং কালো হয়ে যায়। লিন বলে এই পাউডার কোনো কিছুর সঙ্গে মেশালে এটা এক ধরনের ঔষধে পরিণত হয়ে যায়, আর এটা সেবন করার ফলে সেবনকারী ব্যক্তি আশেপাশে হ্যালোসিনেশন দেখতে থাকে। যখন তারা এই বিষয়টা জেনে যায় তখন গং চিং এর দিকে রাগি চোখে তাকায় আর সে ভয়ে ওখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স চু এই রাজ্যের সহকারী সেনাপতিকে তার যুদ্ধের একটা কৌশল সম্পর্কে বলছিল আর এই কাজে তাকে সাহায্য করতে বলছিল, যে সাহায্য করে সহকারী সেনাপতি উপকৃত হতে পারে। তার এই পরিকল্পনা সেনাপতির ভালো লাগে আর সে চুকে ধন্যবাদ জানিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে তারা দুজন জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিল ছোট প্রিন্স যখন এই জানালা দিয়ে নিচে লাফ দিয়েছিল তখন সে কিভাবে পালালো আর গায়েবী বা কিভাবে হলো। এটা টেস্ট করার জন্য যখন ইউন জানালা দিয়ে লাফ দেয় তখন চিং এর ওপরে এসে পড়ে। তারা দেখতে পায় জানালা বরাবর নিচে কিছু খড়কুটো পড়ে আছে। ইউন সেখানে খড়কুটোর সাথে একটা গাড়ির পায়ের ছাপও দেখতে পায়। এটা দেখে তারা দুজন অনুমান করে ফেলে সেদিন রাতে যখন ছোট প্রিন্স ভয় পেয়ে জানালা দিয়ে লাফ দিয়েছিল তখন হয়তো জানালার ঠিক নিচে খড়কুটোর একটা গাড়ি অপেক্ষমান ছিল, যে গাড়িতে করে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। তার এসব কথা শুনে চিং মনে মনে ভাবছিল ক্রাউন প্রিন্স আসলে অনেক বুদ্ধিমান। গং প্রিন্স চুয়ের সঙ্গে দেখা করতে যায় আর রেগে বলে চিং বারবার তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজ সে পাকনামো না করলে ইউন এত সহজেই বুঝতে পারত না ছোট প্রিন্সকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে। চু বলে তারা যত আগে বুঝতে পারে ততই তো আমাদের জন্য ভালো, তাহলে ছোট প্রিন্সের কষ্টও একটু কম হবে। আসলে ছোট প্রিন্সকে তারা দুজনই প্ল্যান করে গায়েব করেছিল। গং তার কাছে চিংকে নিয়ে যতই অভিযোগ করুক না কেন চু তার কোনো কথাই পাত্তা দিচ্ছিল না, এজন্য সে ওখানে থেকে উঠে চলে যায়। এদিকে তারা তিনজন ছোট প্রিন্সকে খোঁজার জন্য কাজের লোকের মাঝে গিয়ে তার খোঁজ করতে চাইছিল। চিং তাদেরকে বুদ্ধি দেয় এবং তারা তিনজন একদম কাজের লোকের মতো সেজে সেখানে হাজির হয়। এখানে থেকে প্রতিদিন কৃতদাস কিনে নিয়ে যাওয়া হয়। আজকেও একটা লোক আসে কৃতদাস কেনার জন্য। লোকটা সেখানে থাকা অনেকজনকে কিনে নেয় আর এরপরে চিং এর কাছে যায়। চিং অন্ধ হওয়ার নাটক করছিল। সে অন্ধ এটা শোনার পরে লোকটা তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়, কিন্তু তাদের দুজনকে রেখে যায়। ইউনের এটা দেখে অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু লিন তাকে চিন্তা করতে বারণ করে, কারণ পথে যেতে যেতে চিং লুকিয়ে লিনের কথা মতো পুরো রাস্তায় লাল রঙের গন্ধযুক্ত বীজ ছিটিয়ে দিচ্ছিল। আর এটাকে অনুসরণ করে তারা চিং এর পিছু করছিল। ছোট রানী তার ছেলেকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এই পুরো পৃথিবীতে সে তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাকে খোঁজার জন্য সে নিজের ভাইকে আদেশ করে। এই ব্যাপারটা যখন চুয়ের কানে যায় তখন সে মনে মনে বলে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হচ্ছে। ছোট রানী তার ছেলের জন্য সবকিছু করতে পারে। এদিকে চিংকে যুদ্ধের অস্ত্র শস্ত্র তৈরি করার ক্যাম্পে নিয়ে আসা হয়। তার মনে আছে ছোট প্রিন্সকে এখানেই বন্দি করে রাখার কথা। সেই কুজো লোকটা বাকি কৃতদাস সহ চিংকে তার সঙ্গে করে নিয়ে যায়। সে তাকে এই ক্যাম্পের একটা লোকের কাছে নিয়ে যায় আর সেই লোকটা তাকে লাঠি ধরে সঙ্গে করে ভেতরে নিয়ে যায়। যাবার সময় লোকটার সন্দেহ হচ্ছিল যে চিং চোখে দেখতে পায়। তার পাশেই ছোট প্রিন্সকে দেখি, কিন্তু তাকে চিং দেখতে পায় না। এখানে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাকে দিয়ে অন্যান্য লেবারদের মতোই কাজ করিয়ে নেওয়া হচ্ছিল। এখন সে বুঝতে পারছিল তার মা সেদিন তাকে কেন বলেছিল যে তার মা এবং তার বংশের লোক ছাড়া সে কিছুই নয়। সে নিজেকে প্রোটেক্ট করতে পারে না। সে নিজেকে অনেক অপদার্থ মনে করছিল, কারণ খাওয়া এবং ঘুম ছাড়া সে আর কিছুই করতে পারে না। আবারও সে নিজের কাজে লেগে পড়ে। এদিকে চু গোসল করছিল, তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর থেকে তার উপরে নির্মম অত্যাচার করা হতো, অনেক মারধর করা হতো। এসব ভেবেই সে বলছিল এখন সময় এসেছে সবকিছুর প্রতিশোধ নেওয়ার। এদিকে সেই লোকটা চিংকে এখানকার ম্যানেজারের কাছে নিয়ে যায়। ম্যানেজার সেখানে একটা লোককে বন্দি করে মারধর করছিল। চিং আসলেই অন্ধ কিনা এটা চেক করার জন্য সে চিং এর চোখের সামনে বন্দি লোকটাকে মেরে ফেলে। চিং ভয় পায়, কিন্তু তাদের সামনে প্রকাশ করে না।
তখন সেই লোক হঠাৎ করে চিং এর চোখের সামনে ছুরি নিয়ে যায়, কিন্তু চিং তার চোখের পলক ফেলে না। ভয়ে তার গা হাত পা কাঁপতে শুরু করেছিল, কিন্তু সে যতটা সম্ভব স্থির থাকার চেষ্টা করছিল। এটা দেখে ম্যানেজার বিশ্বাস করে ফেলে যে চিং আসলেই অন্ধ। যেহেতু চিং দেখতে পায় না, এজন্য লোকটা তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এতে করে তার সুবিধা হবে। যেহেতু এখানে অনেক অনৈতিক কর্মকাণ্ড হয়, তাই এ ব্যাপারে সে জানতেও পারবে না। তারা যাওয়ার পরে চিং শুধু ভাবছিল ইউন তাকে কখন উদ্ধার করতে আসবে। এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর। এদিকে ইউন আর লিন বাহিরে কিছু সৈনিকদেরকে মেরে তাদের গাড়ি নিয়ে ক্যাম্পে প্রবেশ করে। চিং টয়লেটে যাওয়ার নাম করে আশেপাশে ছোট রাজকুমারকে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে থাকা লোকেরা তাকে বাহিরে ঘোরাফেরা করতে বারণ করে। সে বলে আমি একটু টয়লেটে যেতে চাই। তখন একটা সৈনিক তাকে সঙ্গে করে টয়লেটের দিকে নিয়ে যায়, আর একটুর জন্য তার সঙ্গে ছোট রাজকুমারের দেখা হয় না। এদিকে তারা দুজন ছদ্মবেশ নিয়ে প্রবেশ করার পরে সেখানে থাকা একটা লোক জিজ্ঞাসা করে, তোমাদের দুজনকে এর আগে তো কখনো দেখিনি। ইউন বলে আমরা এখানে নতুন এসেছি। লোকটা জিজ্ঞাসা করে ওই অন্ধ মেয়েটার সাথে। তারা বলে ওই অন্ধ মেয়ে আমাদের গ্রামেই বাস করে, কিন্তু তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। লোকটা তাদেরকে বলে দেয় যে অন্ধ মেয়েটাকে ম্যানেজারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। এটা জানার পরে তারা চুপি চুপি ম্যানেজারের ঘরের সামনে চলে যায়। সেখানে গিয়ে তারা উই পরিবারের অস্ত্রশস্ত্র চেক করছিল। ইউন বুঝতে পারে এই ক্যাম্পটা আসলে উই পরিবারের। যদিও এটা যুদ্ধের অস্ত্র ছিল, কিন্তু অস্ত্রগুলো অনেক লো কোয়ালিটির ছিল। এবার সে বুঝতে পারে উই পরিবার তাদের রাজ্যে এইসব অস্ত্র বিক্রি করে। এই অস্ত্র দিয়ে লড়াই করার কারণে তাদের সৈনিকেরা যুদ্ধে ভালো লড়াই করতে পারে না, আর কম দামের জিনিস বেশি দামে বিক্রি করে উই পরিবার এখানে থেকে অনেক বেশি লাভ করছে। এসব জানার পরে ইউনের সহ্য হচ্ছিল না। এসব ব্যাপারেই তারা কথা বলছিল, তখনই দুইজন সৈনিক সেখানে আসে আর জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। তারা সৈনিকদের কাছে ক্ষমা চায় আর বলে আমরা এখানে নতুন, তাই আমরা জানি না কোথায় আমাদের প্রবেশ করা নিষেধ। এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। তারা যে নতুন এটা জানার পরে লোকগুলো তাদেরকে যেতে দেয়। গভীর রাতে ছোট প্রিন্স পালানোর চেষ্টা করছিল, তখনই পেছনে থেকে চিং তার মুখ চেপে ধরে। সে খুশি হয়ে বলে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি এখানে এসেছো। চিং তাকে সান্ত্বনা দেয় আর তার সঙ্গে করে লুকিয়ে সেখানে থেকে নিয়ে যেতে থাকে। তারা দুজনই পাহারাদারদের হাত থেকে লুকিয়ে লুকিয়ে সেখানে থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ছোট প্রিন্স তাকে জিজ্ঞাসা করে তোমাকে কি চু পাঠিয়েছে আমাকে উদ্ধার করার জন্য। চিং কি বলবে বুঝতে পারছিল না, এজন্য সে বলে হ্যাঁ ঠিকই ধরেছো। ছোট প্রিন্স তখন খুশি হয়ে বলে আসলে আমারই ভুল ছিল। আমি আমার মেজো ভাইকে অনেক অসম্মান করে এসেছি, তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাকে কষ্ট পেতে দেখেও কিছু করিনি। কিন্তু এই কয়েকদিন আমি বুঝতে পেরেছি সে কতটা কষ্ট সহ্য করেছে। চিং বলে শেষ পর্যন্ত তুমি একটু ম্যাচিউর হয়েছো তাহলে। অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে সে জোরে জোরে কথা বলতে শুরু করে। চিং কোনো মতে তাকে চুপ করায় আর বলে আমি একাই তোমাকে উদ্ধার করতে এসেছি, তাই বেশি চেঁচিও না। এখন তারা দুজন মিলে একটা গাড়ির ড্রামের ভেতরে উঠে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই ড্রামগুলোর ভেতরে অনেক গন্ধ ছিল, যেটা ছোট প্রিন্স সহ্য করতে পারছিল না। চিং তাকে বুঝিয়ে শুনিয়ে ভেতরে ঢুকায়, কিন্তু এর পরেও সে গন্ধ সহ্য করতে না পেরে বেরিয়ে আসে। তাকে সাহায্য করার জন্য চিং তাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, আর এরপরে আবারও ড্রামের ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে ইউন আর লিনকে দায়িত্ব দেওয়া হয় সেই ড্রামগুলো বাহিরে নিয়ে যাওয়ার জন্য। তাদের কণ্ঠ শুনে তো চিং মনে মনে খুশি হয়ে যায়। সে ভাবছিল এখন খুব দ্রুতই আমরা ক্যাম্প থেকে বেরিয়ে যাব, কিন্তু ঠিক সেই সময় ড্রামগুলো পড়ে যায় আর তারা সবার সামনে ধরা পড়ে যায়। ইউন সাহায্যের জন্য এগিয়ে আসতে চাইলে চিং তাকে ইশারা করে দূরে থাকতে বলে। তাদের দুজনকে ধরে কারাগারে বন্দী করে দেওয়া হয়। চিং এর পা মচকে গিয়েছিল, সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। তারা দুজনেই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে সেনাপতি এসে রাজাকে জানায় ছোট প্রিন্সকে কোথায় আটকে রাখা হয়েছে সে খোঁজ পেয়েছে। তাকে উই পরিবারের গোপন ক্যাম্পে বন্দী করে রাখা আছে। সেখানে তাদের ক্রাউন প্রিন্স গিয়ে গোপনে খোঁজ নিয়েছে উই পরিবার তাদের অস্ত্র শস্ত্রতে 2 নাম্বারই করেছে এবং তাদের দেশের অস্ত্র বাহিরে পাচার করছে। দুইজন রাজপুত্র এখন বিপদের মুখে আছে, এজন্য সে রাজাকে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্ত নিতে বলে। দুজন রাজপুত্রই সেখানে আটকে আছে শুনে রাজা চিন্তায় পড়ে যায়। ছোট রানী তার ছেলের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। এটা দেখে তার ভাই অনেক রেগে যায় আর বলে তোমার এসব কিছুর কারণে এখন আমরা বিপদে পড়ব। রাজার কানে সম্ভবত এসব কিছু গিয়েছে, তাই আজ আমি ক্যাম্পে যাব এবং সকল প্রমাণ নষ্ট করে দেব। এদিকে চুয়ের সার্ভেন্ট এসে তাকে জানায় উই পরিবারের গোপন ক্যাম্পে লিন আর ইউন গিয়েছে। এটা শোনার পরে তার কোনো কিছুই মনে হয় না, কিন্তু যখন সে বলে চিংও গিয়েছে তখনই সে অস্থির হয়ে ওঠে। সে রেগে বলে চিং সেখানে কিভাবে গেল। তখনই গং এসে বলে সেখানে যেই যাক না কেন ভালোই হয়েছে, এখন আমাদের প্ল্যানে বাধা দেওয়ার আর কেউ রইল না। চু তার সার্ভেন্টকে বলে এখনই তার সৈনিকদেরকে প্রস্তুত করতে, আজই সে ক্যাম্পে হামলা করবে। সবার আগে চু সেই দিকে যাচ্ছিল, কিন্তু গং তাকে বাধা দেয়। সে বলে আমাদের এতদিনের প্ল্যান তুমি একটা মেয়ের জন্য নষ্ট করে দেবে। চু বলে
বলে চিং আমার ওয়াইফ, তাকে কেউ আঘাত করতে পারবে না। গং ওই সামান্য মেয়ের জন্য তাকে প্ল্যান নষ্ট করতে বারণ করে, কিন্তু চু তার কোনো বাধা মানে না। সে তাকে আঘাত করে ওখানে থেকে চলে যায়। গং তার এই ব্যবহারের জন্য অনেক কষ্ট পায়। এদিকে কারাগারে চিং ছোট প্রিন্সের সাহায্য নিয়ে সেখানে থাকা জানালার কাছাকাছি হাত বাড়ায় এবং লিনের দেওয়া লাল রঙের বীজ বাহিরে ছিটিয়ে দেয়। সে জানতো এটা অনুসরণ করে নিশ্চয়ই তারা তাকে বাঁচাতে আসবে। এদিকে লিন দুইজন গার্ডদেরকে ঔষধ মেশানো কেক খেতে দেয়, যার ফলে তাদের ডায়রিয়া শুরু হয়ে যায়। যখন তারা টয়লেটে দৌড়ায় সেই ফাঁকে তারা দুজন ম্যানেজারের ঘরে ঢুকে জেলখানার নকশা খুঁজতে শুরু করে। এটার সাহায্যে তারা ছোট রাজকুমার এবং চিংকে উদ্ধার করতে যাবে। যখন তারা এটা খুঁজছিল তখনই সেখানে ছোট রানীর ভাই চলে আসে। তাকে দেখে তারা দুজনেই লুকিয়ে পড়ে। ছোট রানীর ভাই সেখানে থাকা ম্যানেজারকে হুকুম করে আজকে এই ক্যাম্পে যত মানুষ রয়েছে তাদের সবাইকে মেরে ফেলতে এবং যত প্রমাণ রয়েছে সবকিছু পুড়িয়ে ফেলতে। তারা চলে যাওয়ার পরে ইউন বুঝতে পারে যত দ্রুত সম্ভব তাদেরকে জেলখানা খুঁজে বের করতে হবে, কারণ আজকেই এখানে থাকা সবাইকে মেরে ফেলা হবে। এদিকে তারা দুজন মিলে জেলখানার তালা খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ম্যানেজারের সহকর্মী চলে আসে। যখন সে জানতে পারলো চিং আসলে চোখে দেখতে পায়, তখন সে তাদের দুজনকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে ইউন পৌঁছে যায়। সে খুব সহজেই তাকে মেরে হারিয়ে দেয়, আর এরপরে তারা দুজন তাদের দুজনের সঙ্গে যেতে শুরু করে। চিং যেহেতু ঠিক করে হাঁটতে পারছিল না, তাই ইউন তাকে কোলে করে বাহিরে পর্যন্ত নিয়ে আসে। তাদের পেছনে অনেক সৈনিকেরা তাড়া করছিল, এজন্য ইউনরা সৈনিকদেরকে নিজেদের পেছনে নিয়ে যায় আর তাদের দুজনকে অন্যদিকে পাঠিয়ে দেয়। কিছুদূর যেতেই চিং এর প্রস্রাব চাপে, এজন্য সে ছোট প্রিন্সকে ওখানে বসে থাকতে বলে সাইডে চলে যায়। এদিকে ছোট রানীর ভাই জানতে পারে প্রিন্স চু তাদের ক্যাম্পে হামলা করে দেওয়ার জন্য আসছে। তারা এত দ্রুত হামলা করে দিচ্ছে শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। চু তাদেরকে খুঁজতে খুঁজতে বাঁশ বাগান দিয়ে যাচ্ছিল, তখনই তার সঙ্গে ছোট প্রিন্সের দেখা হয়। তাকে দেখে তো ছোট প্রিন্স খুশিতে বলে ওঠে, ভাই তুমি আমাকে বাঁচাতে এসেছো। কিন্তু সে তার কাছে যাওয়ার আগেই একটা মুখোশধারী লোক ছোট প্রিন্সের উপরে হামলা করে দেয়। চু তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই লোকটা ছোট প্রিন্সের বুকে চাকু ঢুকিয়ে দেয়। চু সেই লোকটার সঙ্গে লড়াই করে আর তার মুখোশ খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। সে শুধু তার বুকে থাকা কাপড়টা কাটতে পারে। সেখানে একটা চিহ্ন দেখতে পায়, আর এরপরে লোকটা পালিয়ে যায়। ততক্ষণে ছোট প্রিন্সের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। চু তার কাছে গেলে ছোট প্রিন্স এত কষ্টের মাঝেও হেসে হেসে বলছিল, চিং আমাকে মিথ্যে বলেনি, সত্যি আমার ভাই আজ আমাকে বাঁচাতে এসেছে। তুমি এসেছো জন্য আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক খুশি হয়েছি এটা ভেবে যে তুমি এখনো আমাকে তোমার ছোট ভাই হিসেবে স্নেহ করো। আমার মনে আছে ছোটবেলায় তুমি আমার সাথে থাকতে অনেক পছন্দ করতে, কিন্তু দক্ষিণ বর্ডার থেকে ফিরে আসার পর থেকে তুমি আজ পর্যন্ত কখনো আমাকে ছোট ভাই বলে ডাকোনি। আমি জানি আমার মা তোমার উপরে কতটা অত্যাচার জুলুম করেছে, তিনি তোমার কাছে অপরাধী। আমার মা তোমার প্রতি অন্যায় করেছে, কিন্তু ভাই কেমন হয় যদি আমার মায়ের বদলে আমি নিজের প্রাণ দিয়ে তোমার প্রতিশোধটা পূরণ করে দিই। এটা বলেই সে তার হাতটা শক্ত করে চেপে ধরে, আর ওখানেই তার প্রাণ পাখিটা উড়ে যায়। এটা দেখে চুয়ের অনেক কষ্ট লাগে। চিং তার কাজ ছেড়ে এসে যখন দেখতে পায় ছোট প্রিন্স মারা গিয়েছে, তখন সে চেঁচিয়ে ওঠে আর চুকে বলে, তুমি কেন এটা করলে, তুমি কেন তাকে মারলে। তার আগে সবকিছু মনে পড়তে থাকে। একটু আগেই তো ছোট প্রিন্স কত খুশি ছিল, তার বড় ভাই চুকে নিয়ে সে কত গর্ব করছিল, আর সেই কিনা তাকে মেরে ফেললো। চিং অনেক কান্না করতে শুরু করে আর তাকে মারতে শুরু করে, কিন্তু চু তাকে সেখানে থেকে নিয়ে পালাতে থাকে, কারণ তাদের পেছনে অনেক লোকেরা তাদেরকে মারার জন্য লেগেছিল। ইউনদের পেছনে অনেক লোক ছিল, সে তাদের সঙ্গে লড়াই করে আর লিনকে বাঁচায়। ততক্ষণে তাদের রাজ্যের অনেক সৈনিক সেখানে পৌঁছে যায়। এখন তারা অনেকটা সুরক্ষিত ছিল। চু চিংকে সাইডে নিয়ে গিয়ে তার পা মোচকানো ঠিক করে দেয়। চিং তাকে রেখে চলে যেতে চাইছিল, তখনই তাদের উপরে আরো একজন হামলা করে দেয়। চু তাদেরকে মেরে চিংকে নিয়ে পালায়। এদিকে ইয়ন যখন দেখতে পায় তার ছোট ভাইকে কেউ মেরে ফেলেছে, তখন সে তাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। সে বলতে থাকে এমনটা কেন হলো। সে তার চোখ বন্ধ করে দেয়, আর এরপরে তার বুকে থাকা চাকুর দিকে তাকিয়ে দেখে এর উপরে প্রিন্স চুয়ের নাম লেখা। এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। চুয়ের পেছনে উই পরিবারের লোকেরা লেগেছিল। তারা পাহাড়ের চূড়ায় এসে উপস্থিত হয়। সেখানে থেকে লাফ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তারা অনবরত তাদের দিকে তীর ছুটতে থাকে, আর কোনো উপায় না পেয়ে চু চিংকে সঙ্গে করে নিয়ে পাহাড়ে থেকে লাফ দেয় আর নিচে পড়ে যায়। একটু পরেই সেখানে ইয়ন চলে আসে। মিস্টার উইয়ের সাথে তাদেরও অনেক লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে সেখানে সেনাপতি পৌঁছে যায় আর তাদের দল ভারী হয়ে যায়। রাজার আদেশ ছিল তাদেরকে মেরে ফেলা, তাই রাজার আদেশে সেনাপতি তাদের সবাইকে মেরে ফেলে, আর ইয়ন পাহাড়ের নিচে তার ভাইকে খোঁজার জন্য যায়। এদিকে সেই মুখোশধারী লোককে দেখি যে তার মানুষদেরকে বলছিল, আমার পরিচয় এখন রিস্কের মধ্যে আছে, কেউ আমার পরিচয় জেনে যেতে পারে, তাই আমি আর যাব না। তোমরা পাহাড়ের নিচে গিয়ে চুকে খুঁজে বের করো, মনে রেখো তাকে দেখা মাত্রই মেরে ফেলতে হবে। তার আদেশে সেই লোকগুলো পাহাড়ের নিচে খোঁজার জন্য চলে যায়। চিং এর জ্ঞান ফিরে আসে, আর তার মনে পড়ে তারা পাহাড়ের উপরে থেকে লাফ দিয়েছিল। চিং তখনও জ্ঞান হারিয়ে পড়েছিল, কিন্তু সে মারা যায়নি। চু
চুয়ের সারা শরীর ব্যথা করছিল। তখনই সে আশেপাশের লোকদের চেঁচানোর আওয়াজ শুনতে পায় আর বুঝতে পারে তাদেরকে কেউ খুঁজতে এসেছে। তখন সে প্রিন্স চুকে নিজের পিঠে করে নিয়ে পালাতে থাকে। লিনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যাকে প্রিন্সেস সামলায়। আর অন্যদিকে গং যখন জানতে পারে চু পাহাড়ের উপরে থেকে লাফ দিয়েছে, তখন দ্রুত পাহাড়ের নিচে খোঁজার জন্য চলে যায়। এদিকে চিং একটা পুরনো বাড়িতে চুকে নিয়ে এসেছিল। তার হাত বেঁধে রাখা ছিল যেন সে কোনো কিছু করতে না পারে। জ্ঞান ফিরে আসার পরে সে ভাবছিল চিং তাকে বাঁচিয়েছে। সে তো অনেক অবাক হয়ে যায়। চিং তাকে জেগে উঠতে দেখে পোকামাকড় খেতে দেয়, কারণ এখানে তো তারা এটা ছাড়া আর কোনো খাবার পাবে না। চু প্রথমে তার উপরে একটু রাগ দেখায় আর বলে আমার হাতের বাঁধন খুলে দাও। আবার একটু পরেই সে অসুস্থ হয়ে পড়ে। চিং তার কপালে হাত দিয়ে বুঝতে পারে তার অনেক জ্বর এসেছে, তাই তাকে সুস্থ করার জন্য সে জঙ্গলে কিছু জড়িবুটি নিয়ে আসতে চলে যায়। যাওয়ার সময় সে একটা গাছে কিছু চিহ্ন এঁকে দেয় যেন ইউন এদিকে দিয়ে যাওয়ার সময় তাকে খুঁজে পায়। কিন্তু মুখোশধারী সেই লোকগুলো তাকে খুঁজে পায় আর ধরে ফেলে। তারা তাকে জিজ্ঞাসা করে প্রিন্স চু কোথায়। প্রাণের ভয়ে চিং বলে সে কোথায় আছে আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব, কিন্তু আমাকে মেরো না। দূর থেকে গং এটা দেখতে পায় আর সাইডে লুকিয়ে পড়ে। মুখোশধারী লোকগুলো যখন বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছিল তখন সে তাদের উপরে অজ্ঞান করার ঔষধ ছিটিয়ে দেয় আর তারা সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে তারা একটা নকশা খুঁজে পায় যেটা চিং এঁকেছিল। নকশা অনুসরণ করে তারা চুকে খুঁজে পায়। গং সেখানে গিয়ে প্রথমে চুয়ের হাতের বাঁধন খুলে দেয় আর এরপরে দেখতে পায় তার শরীর খুব একটা ভালো নয়। সঙ্গে সঙ্গে সে তাকে একটা মেডিসিন খাইয়ে দেয়, যেটা খাওয়ার পরে চু সুস্থ বোধ করছিল। চিংকে একজন মুখোশধারী লোক বেঁধে রেখেছিল। তার বাকি লোকেরা যদি কিছুক্ষণের মধ্যে ফিরে না আসে তাহলে সে চিংকে মেরে ফেলবে। চিং চেষ্টা করছিল নিজের হাতের বাঁধন খোলার। এদিকে তারা প্রিন্সকে নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু চু যেতে চাইছিল না। সে বলছিল চিং এর জন্য অপেক্ষা করবে। তখন গং তাকে চিং এর আঁকানো ম্যাপ দেখিয়ে বলে এই মেয়েটা তোমাকে ফাঁসাতে চাইছিল আর তুমি তাকে ছাড়া বাড়িতে যাবে না। তার জন্য আজ তুমি মারা যেতে যদি আজ আমরা এখানে না আসতাম। চু প্রথমে এই ম্যাপটা ভালো করে দেখে আর বলে না, এটা হতে পারে না। সে এখন কোথায়? ইউন জঙ্গলের ভেতরে চিংকে খুঁজতে খুঁজতে একটা গাছে চিহ্ন আঁকা দেখতে পায়। এটা দেখেই সে বুঝে যায় নিশ্চয়ই আশেপাশেই কোথাও চিং রয়েছে। চিংকে সেই মুখোশধারী লোক বেঁধে রেখেছিল। ঠিক তখনই চিং তাকে সাপ সাপ বলে ভয় দেখাতে শুরু করে আর নিজের হাতের বাঁধন খুলে ফেলে। তার চেঁচানোর আওয়াজ শুনে সেখানে আবার চু পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। তবে এর পরেও চিং এর গলায় তরলের একটা আঁচড় পড়ে যায়। তারা সেই লোকটাকে মেরে বন্দি করে ফেলে। চিং হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে সেখানে ইউন পৌঁছে যায় আর চুকে ধাক্কা দিয়ে সরিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের ছোট ভাইকে মেরে কেন ফেললে। চু তাকে এটার কোনো উত্তর দিতে চায় না। ততক্ষণে চিং এর অবস্থা আরো খারাপ হয়ে যায়। গং তার ক্ষতস্থান দেখে বলে তার ক্ষততে এক ধরনের বিষ দেওয়া হয়েছে। বিষের কথা শোনা মাত্রই চু তার গলা থেকে বিষ চুষে বের করতে শুরু করে, কারণ এটা না করলে চিং মারা যাবে। গং তাকে এটা করতে বারণ করছিল, কারণ এটা করার ফলে তারও বিষক্রিয়া হয়ে যাবে। চু কারো কোনো কথা শোনে না। এসব করা শেষে তারা সেই পুরনো বাড়িতে উঠে। গং চিংকে চেক করে দেখে বলে তার শরীরে বিষ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তাকে এখন ঔষধ বানাতে হবে। সার্ভেন্ট ঔষধ তৈরি করে নিয়ে আসে আর অজ্ঞান চিংকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু খাওয়াতে পারছিল না। ঔষধ দ্রুত তাকে খাওয়াতে না পারলে চিংকে আর বাঁচানো যাবে না। এটা শুনে চু সেই ঔষধগুলো নিজের মুখের ভেতরে নিয়ে তার মুখের সাহায্যে চিংকে খাইয়ে দিচ্ছিল। এটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। আসলে চু যে কোনো মতে তার ওয়াইফকে বাঁচাতে চাইছিল। ঔষধ খাওয়ানোর পরে সে গংকে জিজ্ঞাসা করে এরপরে তাকে কি করতে হবে, কিন্তু এটা বলার পরেই সে নিজেও জ্ঞান হারিয়ে পড়ে যায়, কারণ তার শরীরেও বিষ ছড়িয়ে পড়েছে। গং আর এক মুহূর্ত দেরি না করে বাহিরে গিয়ে ঔষধ তৈরি করতে শুরু করে। জ্ঞান ফিরে আসার পরে চু কোনো মতে তার বন্ধুর কাছে যায় এবং বলে দ্রুত রাজপ্রাসাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে। সেখানে গিয়ে ভালো ঔষধ তৈরি করে চিংকে সুস্থ করে তোলা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। গং তাকে এই মুহূর্তে রওনা দিতে বারণ করে, কারণ তার শরীরের অবস্থা ভালো না। কিন্তু সে আবারও তাদের কোনো কথাই শোনে না। বাধ্য হয়ে তাদেরকে গভীর রাতেই রওনা দিতে হয়। যাবার সময় ঘুমের ঘোরে চিং আবল তাবল বকছিল আর চু তাকে শক্ত করে আগলে রেখেছিল। পরদিন সকালে প্রিন্সেস যখন জানতে পারে ছোট রাজকুমার মারা গিয়েছে তখন সে ভীষণ কষ্ট পায়। অন্যদিকে ছোট রানী তার ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। এই পুরো পৃথিবীতে সে তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তার মৃত ছেলেকে দেখে সে একদমই সহ্য করতে পারছিল না। সে ইউনকে জিজ্ঞাসা করে তার ছেলেকে কে মেরেছে। তখনই সে ওখানে তার ছেলেকে খুন করার চাকু দেখতে পায়। চাকুর উপরে চুয়ের নাম লেখা দেখে সে ভীষণ রেগে যায় আর তখনই তাকে মারতে যেতে চায়, কিন্তু ইউনের লোকেরা তাকে বাধা দেয়। ছোট রানী অসহায়ের মতো কাঁদতে থাকে। দাসীরা তাকে কোনো মতে সামলে সেখানে থেকে নিয়ে চলে যায়। এদিকে চিং এর জ্ঞান ফিরে আসে। সে এখন কিছুটা সুস্থ বোধ করছিল। তাকে এই কয়েকদিন মেডিসিন হাউসে রাখা হয়েছিল। জ্ঞান ফিরে আসার পরেই সে লিনের কাছে ইউন আর চুয়ের ব্যাপারে জানতে চাইছিল। এদিকে ইউন যখন রাজার সঙ্গে দেখা করতে যায় তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে ছোট রাজপুত্রকে কে মেরেছে। ইউন বলে সে নিজে চোখে দেখেনি কে মেরেছে, তবে ছোট রাজপুত্রের লাশের পাশে চুয়ের চাকু পাওয়া গিয়েছে। এটা দেখে রাজা অনেক অবাক হয়ে যায়। তখন ক্রাউন প্রিন্স বলে মনে হয় এই খুনের সঙ্গে চু জড়িত। তখনই সেখানে চু আসে আর বলে
অবশ্যই আমি এখানে জড়িত। যখন ছোট রাজপুত্রকে খুন করা হয়েছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি তার খুনের একমাত্র সাক্ষী। সে ওই দিনের ঘটনা সম্পর্কে তার বাবাকে সবকিছু খুলে বলে। এরপরে সে তার বাবাকে বলে, মনে হচ্ছে এখানে আমাকে কেউ ফাঁসাতে চেয়েছিল, তাই আমি এই কেসটা ইনভেস্টিগেশন করে দেখতে চাই, আসল খুনিকে ধরতে চাই এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। তার বাবা তাকে অনুমতি দিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে ছোট রানী চলে আসে। সে রাজার কাছে বিচার দিয়ে বলছিল চুকে মৃত্যুদণ্ড দিতে, কারণ সে তার ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু রাজা এখানে উল্টো রানীকেই শাস্তি দেয় তার পরিবারের অপকর্মের কারণে এবং মেজ রানীকে 15 বছর আগে চক্রান্ত করে মেরে ফেলার কারণে রাজা তাকে ছোট রানীর পদ থেকে বহিষ্কার করে দেয় এবং তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এটা দেখে তো চু মনে মনে ভালোই খুশি হচ্ছিল। এখন রাজা তাদের দুজনকেই ছোট রাজপুত্রের খুনিকে ধরার দায়িত্ব দিয়ে দেয়। ইউন যেহেতু প্রিন্স চুকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই সে তাকে বলে, তুমি তোমার মতো ইনভেস্টিগেট করো আর আমি আমার মতো সব প্রমাণ জোগাড় করার চেষ্টা করব। কে আসল দোষী তাকে খুঁজে বের করব। আর চু বলে সেও নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এটা বলেই চু সেখানে থেকে চলে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে এখনো অসুস্থ। এদিকে সেনাপতি যখন রাজার সঙ্গে দেখা করতে আসে তখন রাজা তার উপরে অনেক খুশি হয়, কারণ সে উই পরিবারের ষড়যন্ত্রকারীদেরকে মেরেছে। রাজা খুশি হয়ে তাকে এই রাজ্যের সকল সৈন্যদের সেনা প্রধান বানিয়ে দেয়। চু গংয়ের বাড়িতে চলে যায় চিং এর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সে ওখানে ছিল না। গং জানায় চিং এখন পুরোপুরি সুস্থ, কিন্তু চু এখনো সুস্থ নয়। সে জোর করে তাকে ওখানে বসায় এবং তার ক্ষতস্থান ঠিক করে দিতে চায়। চু সেখানে চুপচাপ বসে থাকে আর গং তার হাতের কেটে যাওয়া স্থান পরিষ্কার করে সেটাতে মেডিসিন লাগিয়ে দেয়। এদিকে চিং এর সাথে ইউনের দেখা হয়। সে তাকে জানায় ছোট রাজপুত্রকে নাকি চু মারেনি, সে বলেছে খুনি অন্য কেউ, কিন্তু তবুও তাদের সন্দেহ চুকেই ছিল। এটার ব্যাপারে তারা সবাই মিলে ইনভেস্টিগেশন করবে বলে ঠিক করে। এরপরে তারা সবাই মিলে প্রিন্সেসের কাছে যায়। প্রিন্সেস রাত দিন তার ছোট ভাইয়ের কথা ভেবে কান্না করে যাচ্ছিল। ছোট রাজপুত্রের সঙ্গে তার অনেক ভালো বন্ধুত্ব ছিল। ছোট রাজপুত্রের মা খারাপ হলেও সে জানতো যে সে অনেক ভালো ছিল, কিন্তু তার মায়ের পাপের শাস্তি তাকে পেতে হলো। এসব কিছু ভেবে সে অনেক কান্না করছিল। চিং এবং বাকি সবাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিল, কিন্তু তবুও সে অনেক কান্না করছিল। পরদিন সকালে প্রিন্সেস যখন তার প্রাসাদে ফিরে যাচ্ছিল তখন সেখানে গংয়ের সাথে দেখা হয়। তার এমন অবস্থা দেখে গংয়ের খারাপ লাগছিল। সে তার খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু এই অবস্থায় প্রিন্সেস তার সঙ্গে বেশি কথা বলে না। চিং তাদেরকে প্রাসাদে পাঠিয়ে দিয়ে একা গংয়ের সাথে কিছু কথা বলতে চায়। সে গংকে জিজ্ঞাসা করে, তোমরা যেভাবে ঘুরে বেড়াচ্ছ, এত বড় একটা অপরাধ করার পরে তোমাদের কি একটুও লজ্জা লাগছে না? গং তাকে জিজ্ঞাসা করে সে যে বারবার প্রিন্স চুকে ছোট রাজকুমারের খুনি বলে দাবি করছে, সে কি নিজে চোখে তাকে খুন করতে দেখেছিল? চিং বলে যখন সে ফিরে এসেছিল তখন ছোট রাজকুমার প্রিন্স চুয়ের সামনে মৃত পড়েছিল আর ছোট রাজকুমারের বুকে তার চাকু ছিল। গং বলে, তুমি একটা চাকু দেখে তাকে সন্দেহ করছো? যদি সে আসলেই তাকে খুন করতে চাইতো তাহলে কি সে ওখানে প্রমাণ রেখে দিত? আসলে তুমি সব সময় তাকে এমন ভাবে দেখে এসেছো আর এজন্যই তাকে তোমার চোখে অপরাধী মনে হয়। কিন্তু আমার এটা দেখে রাগ হচ্ছে যে সে তোমার মতো একটা মেয়েকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। তোমার জন্যই এত তাড়াতাড়ি সে ওই ক্যাম্পে গিয়েছিল। এটা তো আমাদের প্ল্যানের অংশ ছিলই না, তোমার জন্যই সবকিছু এলোমেলো হয়েছে। চিং অবাক হয়ে জিজ্ঞাসা করে, চু তাড়াহুড়ো করে ক্যাম্পে গিয়েছিল আমাকে বাঁচানোর জন্য? গং বলে, হ্যাঁ, তোমার জন্যই আমাদের প্ল্যান অন্যরকম হয়ে গিয়েছিল। সে আঘাত পেয়েছিল শুধুমাত্র তোমার জন্য। এমনকি যখন তোমার বিষক্রিয়া হয়েছিল তখনও সে নিজের জীবন বাজি রেখে তোমার জীবন বাঁচিয়েছিল, আর এটার কারণে সে নিজেও মরতে বসেছিল। যদি সে তোমার গলা থেকে বিষ চুষে বের না করতো তাহলে আজ তুমি বেঁচে থাকতে না। এটা শুনে তো চিং অনেক অবাক হয়ে যায়। গং বলে, এত কিছুর পরেও তুমি শুধু তার দোষ খুঁজতে থাকো, এর থেকে বেশি তুমি আর তার জন্য কি বা করতে পারো? সে জিজ্ঞাসা করে, তুমি যা বলছো সব সত্যি? গং বলে, আমার যা বলার তা আমি বলে দিয়েছি, এখন বিশ্বাস করার থাকলে তুমি বিশ্বাস করতে পারো। এটা বলে সে তার হাতে একটা ঔষধের কৌটা ধরিয়ে দেয় আর বলে এটা তাকে প্রিন্স চু দিতে বলেছিল। কি কপাল তার, এত দামি একটা ঔষধ সে তোমার মতো একটা হৃদয়হীন মেয়েকে দিতে বলেছে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে চিং ভাবতে থাকে আসলেই কি সে আবারও চুকে ভুল বুঝলো? ছোট রাজকুমারকে যদি চু না মেরে থাকে তাহলে তাকে কে মারলো? তার উপন্যাসে তো ছোট রাজকুমারের খুনের কথা লেখাই ছিল না। লিন আর ইউন মিলে ছোট রাজপুত্রের বডি চেক করে। লিন জানায় রাজপুত্রের বুকের ভেতরে ছুরি ঢোকানোর কিছুক্ষণ পরে সে মারা গিয়েছে, আর যখন তাকে মারা হয়েছিল তখন সে তার হাত দিয়ে খুনের হাতে নিশ্চয়ই আঁচড় কেটেছিল। তার মানে খুনের হাতে নখের আঁচড়ের দাগ থাকবে। এটা শোনা মাত্রই ইউন কিছু একটা ভেবে সেখানে থেকে বেরিয়ে যায়। এদিকে চু ছোট রাজপুত্রের ঘরে যায়। পুরো ঘরটা ভালোভাবে ঘুরে দেখে আর ছোট রাজপুত্রকে মিস করতে থাকে। যতই তার মায়ের সঙ্গে তার শত্রুতা থাকুক না কেন, ছোট রাজপুত্রকে সে মন থেকে একটু হলেও ভালোবাসতো। চিং প্রিন্সেসের সঙ্গে ছিল। সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা চু আসলে কি ধরনের মানুষ? প্রিন্সেস ওয়ান বলে, সে ওপরে থেকে দেখতে যতটা কঠোর, ভিতরে থেকে তার মনটা ততটাই নরম। আমি জানি তুমি হয়তো ভাইয়াকে ছোট রাজকুমারের খুনি হিসেবে মনে করছো,
করছো, কিন্তু আমার মনে হয় না সে এই খুন করেছে, কারণ তাদের দুজনের মধ্যে একটু হলেও বন্ডিং ছিল। আর চু যদি এই কাজ করতো তাহলে সে কোনো প্রমাণ রাখতো না। এই বিষয়টা চিংকেও ভাবাচ্ছিল। এরপরে সে গিয়ে চুয়ের সাথে দেখা করে আর তাকে বলে এই কেসটা আমিও ইনভেস্টিগেশন করতে চাই। চু খুব সহজেই তাকে বলে দেয় যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি করতে পারো। প্রথমে তো সে একটু অবাক হয় আর এরপরে তার পিছু পিছু কারাগারে চলে যায়। তারা সেই লোকটাকে বন্দি করে টর্চার করছিল যে মুখোশধারী লোক চিংকে জঙ্গলে বেঁধে রেখেছিল। তারা কিছুতেই লোকটার মুখ খোলাতে পারেনি। চিং নিজেই সেই লোকটাকে তার কথার মারপ্যাচের মধ্যে ফেলে দেয় আর তার পেটের ভেতর থেকে কথা বের করে। তার প্রশ্ন করার ধরন দেখে চু ইমপ্রেস হয়ে যায়। সে তার প্রশংসা করে আর এরপরে এই লোকটার বুকে থাকা ট্যাটু দেখিয়ে বলে তাদের দলের সবার বুকে এ ধরনের ট্যাটু থাকে আর তারা মুখ বেঁধে কাজ করে। এর মানে খুনি এই লোকটা নয়, সে নিশ্চয়ই তাদের দলের লিডার আর সে তাদের মাঝেই রয়েছে। এটা জানার পরে তারা জেলখানা থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পরে তাদের সঙ্গে ইউনের দেখা হয়। সে চিংকে বলে খুনি সম্পর্কে আমি একটা ক্লু পেয়েছি। খুনির হাতে আঁচড়ের দাগ আছে। সে চুয়ের হাত দেখতে চায় কিন্তু সে তাকে দেখাতেই চাইছিল না। তখন চিং বলে এটা তো খুবই সিম্পল ব্যাপার। সে চুয়ের হাত বের করে দেখায় যেখানে পুরনো অনেক কাটা ছেঁড়ার দাগ আছে। চু বলে এখন তোমাদের দেখা হয়েছে। ইউন তার হাতে আঁচড়ের দাগ দেখতে পায় না, তাই এমন আচরণ করার জন্য সে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমাকে ভুল বুঝেছি। এরপরে তারা সেখানে থেকে চলে যায়। গং রাস্তায় দাঁড়িয়েছিল। উই পরিবারের সকলকে বন্দি করে ফেলা হচ্ছিল, ঠিক যেমন করে 15 বছর আগে তার বাবা মাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং অত্যাচার করা হয়েছিল। চু তাকে সান্ত্বনা দিয়ে বলে উই পরিবার তাদের ক্ষমতা হারিয়েছে, তাদেরকে সহজে মেরে ফেলার থেকে এভাবে টর্চার সহ্য করতে দাও। এদিকে ছোট রানী তার ছেলেকে হারিয়ে একদম পাগল হয়ে গিয়েছিল। এদিকে তারা সবাই মিলে বড় রানীর সঙ্গে বসে আলোচনা করছিল। ঠিক তখনই পেছনে থেকে ছোট রানী এসে চুকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে তাকে মেরে ফেলে। ছোট রানী পাগলামো করে তাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু বড় রানী গার্ডদেরকে আদেশ করে তাকে ঘরে নিয়ে যেতে। তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সে পাগলামি করছিল। একটু পরে সেখানে চু আসে আর সকল সার্ভেন্টদেরকে বাহিরে পাঠিয়ে দেয়। ছোট রানীর মুখের দিকে তাকিয়ে তার ছোট রাজপুত্রের কথাগুলো মনে পড়ে যায়। সে মৃত্যুর আগে বলেছিল সে নিজের প্রাণ দিয়ে তার মায়ের প্রতিশোধ পূরণ করে দিচ্ছে। চু যেন তার মাকে না মারে। ছোট রানী তাকে দেখে ভয় পাচ্ছিল আর বলছিল তুমি কি আমাকে মারতে এসেছো? চু বলে বাবাকে বলে আমি আপনার মৃত্যুদণ্ডের শাস্তি মওকুফ করে দিয়েছি। আমি দেখব বাকি জীবন যেন আপনি এখানে ভালোভাবে থাকতে পারেন আর কখনো এখানে থেকে বের হতে না পারেন। এটা বলেই সে ওখানে থেকে চলে যায় আর ছোট রানী কান্নাকাটি করতে শুরু করে দেয়। গং আর চু ভীষণ খুশি ছিল, কারণ ফাইনালি তারা দুজন নিজেদের প্রতিশোধ নিতে পেরেছে। তাদের এতদিনের প্ল্যান সার্থক হয়েছে। গং তাকে জিজ্ঞাসা করে এরপরে তোমার কি প্ল্যান আছে? চু বলে এখন আমি ছোট রাজপুত্রের আসল খুনিকে খুঁজে বের করব, তাকে শাস্তি দিব আর এরপরে চিংকে আমার পেছনে পেছনে ঘুরাবো। গং তাকে বলে তুমি কি তার মন জয় করতে পারবে? চু বলে আমি তার পুরোটাই চাই। গং এরও তখন প্রিন্সেস ওয়ানের কথা মনে পড়ে আর তারা দুজন খুশি হয়ে আবারও আড্ডা দিতে শুরু করে। এদিকে প্রিন্সেস চিংকে সাইডে নিয়ে এসে বলে তুমি আসলে চু ভাইয়ার আসল স্ত্রী তাই না? চিং বলে আসলে আমি প্রিন্সেস চিং, আবার আমি প্রিন্সেস চিং নই। ওয়ান তখন বলে পরিস্থিতিটা আমি বুঝতে পারছি, আসলে আমি তোমাকে বুঝতে পারছি আবার বুঝতে পারছি না, তুমি আসলেই অনেক জটিল। এটা বলে তারা দুজনেই হেসে ফেলে। চিং এখন তাকে বলে আমাদের ব্যাপারটা তো শেষ হলো, এবার ইউন আর লিনের মধ্যে মিল করাতে হবে। এদিকে ইউন রাতে বাহিরে একা একা দাঁড়িয়ে চিং এর কথা মনে করছিল আর ভাবছিল তাদের দুজনকে কাছাকাছি দেখে তো আমার খুশি হবার কথা ছিল, কিন্তু আমার মন খারাপ কেন হচ্ছে। পরদিন সকালবেলা গং লাইব্রেরিতে যায়, কারণ এখানকার দায়িত্বে প্রিন্সেস ওয়ান ছিল। তাকে দেখা মাত্রই প্রিন্সেস ওয়ান তার কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। গং বলে সে কিছু ঔষধের বই নিতে এসেছে। বইগুলোর নাম শোনার পরে ওয়ান বলে তুমি আসলে আমাকে এখানে দেখতে এসেছো তাই না? গং বলে না তো। তখন সে বলে তুমি মিথ্যে বলছো, কারণ এই বইগুলো সম্পর্কে তো তুমি অনেক আগে থেকেই জানো। ধরা পড়ার পরে গং লজ্জা পেয়ে যায়। সে তার কাছে থেকে অনেকগুলো ঔষধের বই কিনে নেয়। এতে তো তার সার্ভেন্টের পকেট ফাঁকা হয়ে যায়। তাদের কথার মাঝে সেখানে একটা ছেলে আসে। সে ওয়ানের জন্য একটা কবিতা লিখেছিল। যখনই সে কবিতা বলতে শুরু করে ঠিক তখনই গং বলে ওঠে তোমার শরীরে পানি শূন্যতা আছে, সম্ভবত তোমার কিডনির সমস্যা আছে। এটা শুনেই তো ছেলেটা ভয়ে তার বাড়িতে চলে যায় পানি খাওয়ার জন্য। ওয়ান বুঝতে পারে যে গং এর হিংসে হচ্ছে, এজন্য সে হেসে ফেলে আর বলে তুমি আসলেই অন্যরকম। লিন যখন তার কাজ করছিল তখন তার সহকারী মিস্টার ডু বলছিল তার বয়স হয়ে গিয়েছে আর তার শরীরটাও এখন অনেক খারাপ করছে। সে চায়ের পাত্রটাও ঠিকভাবে জাগাতে পারছিল না। এটা দেখে লিন তার চায়ের পাত্রে চা ঢেলে দিচ্ছিল আর তারা দুজন কথা বলছিল। ঠিক তখনই গরম পানি তার হাতের উপরে পড়ে আর তার হাত পুড়ে যায়। এদিকে তারা প্রাসাদে সব সৈনিকদের বুকে সেই মার্ক চেক করছিল আর তাদের হাতের আঁচড় চেক করে দেখছিল। ঠিক তখনই সেখানে মিস্টার ডু আসে তার চাকরি
থেকে অবসর নেওয়ার জন্য। তার হাতে ব্যান্ডেজ দেখে চুয়ের একটু সন্দেহ হয়, এজন্য সার্ভেন্ট তার হাতের ব্যান্ডেজ খুলে দেখে এবং তার বুকে কোনো ট্যাটু আছে কিনা দেখে, কিন্তু তার বুকের ওপরে কোনো ট্যাটু ছিল না। পেছনে থাকা একটা সৈনিক এটা দেখে ভয়ে দৌড় দেয়, কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয় এবং বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। লোকটা তার মুখ দিয়ে একটা শব্দও বের করে না। তখন তাকে জেলে বন্দি করে ফেলা হয়। চিং এখন মিস্টার ডুকে চলে যাওয়ার অনুমতি দেয়। চু তার দিকে হাসি মুখে তাকিয়ে বলে, আমার স্ত্রী আমাকে অনেক ভালোভাবে বোঝে। চিং অবাক হয়ে বলে, তোমার স্ত্রীকে? আমি তো তোমার নকল ওয়াইফ, ভুলে গেছো? চু তাকে বলে, তোমার এই সমস্যার একটা সমাধান আমার কাছে আছে। চিংকে সে তার কাছে ডাকে আর বলে, এই মিথ্যাটাকে যদি সত্যি বানিয়ে দেই তাহলে কেমন হয়? এটা শুনে তো চিং চমকে যায় আর বলে, আপনি কি অসুস্থ? এটা শুনে চু বাহিরে চলে যায়। বাহিরে সে ঘোড়া নিয়ে চিং এর জন্য অপেক্ষা করছিল। তাকে সে নিজের সঙ্গে করে ঘোড়ায় ভ্রমণ করতে নিয়ে যেতে চায়, কিন্তু চিং বলে সে শহরের মেলায় ঘুরতে যাবে। চু খুব সহজেই রাজি হয়ে যায় আর তারা দুজন মিলে মেলায় ঘুরতে যেতে চায়। এখানে ঘুরতে এসে চিং ভীষণ খুশি ছিল। সে পুরো মেলায় ঘুরে বেড়াচ্ছিল আর আনন্দ করছিল। ইউন পাশে থেকে তাদের দুজনকে দেখছিল আর মন খারাপ করছিল। এটা দেখে মিস্টার ডু বলে, মাঝে মাঝে আমরা যা চাই তা পাই না, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। ইউন বলে, মনে হচ্ছে আমার মতো আপনারও একই এক্সপিরিয়েন্স আছে। লিন বাড়ি ফেরার সময় রাস্তা চিনতে পারছিল না। তখন প্রধান সেনাপতি তাকে তার গাড়িতে তুলে নেয়। তিনি জানতে পারেন ছোটবেলা থেকেই লিন রাতে পথ চিনে যেতে পারে না। তখন তিনি বলেন, আমার মৃত স্ত্রীরও একই সমস্যা ছিল, কিন্তু আমার কাছে এই বিষয়টা ভালোই লাগতো। লিন বলে, এগুলো অনেক সময় জিনগত সমস্যার জন্য হয়। সেনাপতি মনে মনে ভাবছিল, মেয়েটির সঙ্গে আমার স্ত্রীর চেহারার অনেক মিল আছে, তাহলে কি সে আমার হারিয়ে যাওয়া মেয়ে? মেলায় কাপলদেরকে নিয়ে এক ধরনের খেলা হচ্ছিল। সেই খেলায় গং আর ওয়ান অংশগ্রহণ করে। সব মেয়েদেরকে একটা পর্দার পেছনে লুকিয়ে দেওয়া হয় এবং তাদের হাত বের করা হয়। ছেলেদেরকে তাদের হাত স্পর্শ করে বুঝতে হবে যে এটাই তার প্রেমিকা। সব ছেলেরা মেয়েদের হাত স্পর্শ করে দেখে। গং শুধু মেয়েদের হাতের দিকে তাকায় আর এরপরে ওয়ানের হাত ধরে তাকে টেনে বাহিরে নিয়ে আসে। সে একদম সঠিক মানুষকেই খুঁজে বের করেছিল, কিন্তু বাকিরা কেউ তা পারেনি। তারা দুজনেই এই প্রতিযোগিতায় জিতে যায় আর তারা দুজনেই অনেক খুশি ছিল, কারণ তারা দুজনেই একে অন্যকে ভালোবাসতে শুরু করেছিল। তাদের দুজনকে উপহার হিসেবে 2টা টোকেন দেওয়া হয়। এরপর তারা সেখানে থেকে চলে যায়। এদিকে একটা বাচ্চার উপরে বোর্ড পড়তে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার ডু এসে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তাকে এসব কৌশলে এত দক্ষ দেখে ইউন অনেক অবাক হয়। গং এসে ছেলেটিকে সুস্থ করে আর ভিড়ের মধ্যে প্রিন্সেসকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তাকে কিডন্যাপ হতে দেখে গং তাদের পিছু করে। একটা পাগল লোক প্রিন্সেসকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল তাকে বিয়ে করার জন্য। সে তার সঙ্গে কোনো কিছু করবে তার আগেই গং সেখানে পৌঁছে যায় আর লোকটাকে খুবই অভিনব পদ্ধতিতে মেরে প্রিন্সেসকে মুক্ত করে দেয়। প্রিন্সেস এতটা ভয় পেয়েছিল যে সে কান্না করতে করতে গংকে জড়িয়ে ধরে। গং তাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু এরপরে তার মনে পড়ে রাজ পরিবার এবং তার সুপরিবারের মধ্যে কতটা অমিল রয়েছে, তাদের এক হওয়া সম্ভব না। তাই সে প্রিন্সেসকে দূরে সরিয়ে দেয়। ওয়ান তখন বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি প্রিন্সেস জন্য তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, তাই না? আমার তো কোনো কিছু যায় আসে না তুমি কেমন পরিবারের, আমি শুধু তোমাকে ভালোবাসি এটাই জানি। গং সেখানে থেকে চলে যাচ্ছিল। তখনই সে পায়ে ব্যথার নাটক করে। গং তার কাছে এলে সে তাকে জোর করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না, এভাবে সারা জীবন তোমার আমাকে প্রোটেক্ট করতে হবে। গং বলে, তুমি এত মিষ্টি মিষ্টি কথা কোথায় শিখেছো? সে বলে, চিং বলেছে এটাকে ফ্লার্টিং বলে। এখন থেকে আমি সারা জীবন তোমাকে এভাবেই শক্ত করে জড়িয়ে রাখবো। গং মনে মনে ভাবে, যেহেতু আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গিয়েছে, তাহলে এখন আমি আমার নিজের মতো করে বাঁচতেই তো পারি। সেও তাকে কোলে তুলে নেয় আর বাড়ির দিকে ফিরে যেতে থাকে। পথে তাদের দুজনকে এভাবে দেখে চু তাদের দুজনকে আলাদা করে দেয়। চিং দূর থেকে এটা দেখে ভাবছিল তার গল্পের কাহিনী আবারও পরিবর্তন হয়ে গেল। তাদের দুজনের জায়গায় আজ লিন আর ইউনের থাকার কথা ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে তো কোনো ভালোবাসাই হচ্ছে না। পরদিন সকালে প্রিন্সেস তার ভাই চুয়ের কাছে গিয়ে বলে গং এবং সে একে অন্যকে ভালোবাসে, তারা দুজন বিয়ে করতে চায়। চু তাদের এই সম্পর্ক মেনে নিতে চাইছিল না, কারণ তাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চু তার বন্ধুকে এই সিদ্ধান্ত নিতে বারণ করে, কিন্তু প্রিন্সেস তার উপরে রাগ দেখিয়ে সেখানে থেকে চলে যায়। তখনই লুকিয়ে থাকা চিং বেরিয়ে এসে চুকে বলে, তুমি তাদের দুজনকে একটা সুযোগ কেন দিচ্ছ না? চু বলে, ঠিক আছে আমি তাদের দুজনকে সুযোগ দিব, কিন্তু এর বদলে তোমাকে আমার প্রাসাদে ফিরে আসতে হবে। যদিও এটা তার জন্য অনেক বিরক্তিকর ছিল, কিন্তু তবুও তাদের দুজনের জন্য চিং ফিরে যেতে রাজি হয়ে যায়। যখন সে প্রাসাদে ফিরে যায় তখন প্রিন্স সহ বাকি সবাই তাকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানায়। চু তাকে বলে এখন থেকে তার যা ইচ্ছা তাই সে করতে পারবে, যা ইচ্ছা খেতে পারবে, যা ইচ্ছে সাজতে পারবে, আর সে অফিসের কাজ শেষ করে তার সঙ্গে সময় কাটাতে আসবে বলে চলে যায়। এদিকে সেনাপতি লিনকে একটা ডাম্পলিংস এর দোকানে খেতে দেখে সেখানে গিয়ে বসে। লিন তার খাবারের সঙ্গে অনেক বেশি ঝাল মিশিয়ে নিয়েছিল। এটা দেখে সেনাপতি বলে, তুমি একদম আমার মেয়ের
মতো। সেও ডাম্পলিং এর সঙ্গে ঝাল খেতে অনেক ভালোবাসতো। লিন বলে ছোটবেলা থেকেই তার এটা পছন্দ। সেনাপতি মনে মনে ভাবছিল সত্যিই যদি লিন তার হারিয়ে যাওয়া মেয়ে হয় তাহলে কি সে এত বছর পরে তাকে একসেপ্ট করতে পারবে। চু রাজ পরিবারের সব রেকর্ড ঘেটে বুঝতে পারে মিস্টার ডু ফুইউ রাজ্য থেকে 20 বছর আগে এখানে এসেছিল। তাকে তাদের সন্দেহ মনে হচ্ছিল। তখনই সেখানে ইউন এসে বলে গতকালকের ঘটনা দেখার পরে তারও মিস্টার ডু এর উপরে সন্দেহ হচ্ছে। সেও এই কেসটা ইনভেস্টিগেট করে দেখতে চায়। চু তখন তার লোকদেরকে বলে মিস্টার ডু এর উপরে নজর রাখতে। তখনই আমরা দেখতে পাই আসলেই মিস্টার ডু সেই খুনি ছিল আর সে নিজের বুকে ট্যাটু ঢেকে রেখেছিল। পরদিন সকালে চিং বাহিরে যাবার সময় খেয়াল করে চু আগামীকালকে কোনো কিছু একটা করার প্ল্যান করছিল। তারা যাবার পরে সে মেঝেতে বারুদ পড়ে থাকতে দেখতে পায়। এটাকে অনুসরণ করে সে একটা ঘরে যায় এবং বক্সের ভেতরে অনেকগুলো বারুদ দেখে সন্দেহ করছিল। চু হয়তো এখনই তার গল্পের শেষ অংশের মতো প্রতিশোধ নেওয়া শুরু করবে। এই ভয়ে সে তার প্ল্যান নষ্ট করার জন্য সব বারুদের উপরে পানি ঢেলে দেয়। এখন সে একটু নিশ্চিন্ত হয় আর মনে করে চু এর প্ল্যান সে নষ্ট করতে পেরেছে। চু রেডি হয়ে কোথাও যাচ্ছিল। তখনই চিং এসে বলে তুমি যেখানে যাচ্ছ আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। চু তখন তার হাত ধরে সঙ্গে করে নিয়ে যায়। আজ বড় রানী অনেক সুন্দরী মেয়েদেরকে ডেকেছিল ইউনের বিয়ের পাত্রী খোঁজার জন্য। এজন্য ওয়ান আজ লিনকে এখানে দাওয়াত দিয়েছে, কিন্তু লিন আগে থেকে এটা জানতো না। একটু পরে বড় রানী আর প্রিন্স ইউন সেখানে হাজির হয়। অতিথি হিসেবে চিং আর প্রিন্স চু এসেছিল। বড় রানী ইউনকে এই মেয়েদের মধ্যে থেকে কোনো একজনকে পছন্দ করতে বলে। বড় রানী চিং এর পছন্দকে প্রাধান্য দিতে চায়। চু তাদের সবার সামনে চিং এর অনেক কেয়ার করছিল। এটা দেখে তো বড় রানী বলে মনে হচ্ছে তোমরা দুজন একে অন্যকে অনেক বেশি ভালোবাসো। এটা দেখে আমার খুব ভালো লাগছে। লিন যেহেতু নিচু জাতের ছিল এবং সে লাশ কাটার কাজ করে, তাই সেখানে থাকা মেয়েগুলো তাকে পাশে বসা দেখে সহ্য করতে পারছিল না। সে বড় রানীকে বলে লিনের জন্য অন্য কোথাও বসার জায়গা দিতে। লিন তখন বড় রানীর কাছে ক্ষমা চায়। রানী জিজ্ঞাসা করে তাকে এখানে কে দাওয়াত দিয়েছে। তখন প্রিন্সেস আর চিং দুজনেই দাঁড়িয়ে বলে আমরা দাওয়াত দিয়েছি। মেয়েটি বলে এমন নিচু জাতের মেয়ের সঙ্গে আমরা বসতে পারবো না, দয়া করে তাকে যেতে বলুন। ঠিক তখনই সেখানে সেনাপতি এসে বলে কে বলেছে লিন নিচু জাতের? সে আমার হারিয়ে যাওয়া মেয়ে। তার পরিচয় সে একজন সেনাপতির মেয়ে। এটা জেনে তো উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। লিনও এটা বিশ্বাস করতে পারছিল না। তখন সেনাপতি তাকে প্রমাণ দেয়, আগে সবকিছু খুলে বলে। চিংয়েরও তখন মনে পড়ে যে লিন আসলেই সেনাপতির মেয়ে। এটা জানার পরে তারা সকলেই অনেক খুশি হয় আর রানীমা লিনকে এই বিষয়টা সামলানোর সময় দিতে বলে। আজকের মতো তারা এই সভা স্থগিত করে দেয় আর এরপরে তারা সবাই সেখানে থেকে চলে যায়। ইউন লিনকে বাড়িতে এগিয়ে দিতে যায়। এদিকে মিস্টার ডু চুরি করে প্রাসাদে প্রবেশ করতে যাচ্ছিল। ঠিক তখনই সার্ভেন্ট তাকে ধরে ফেলে। অন্যদিকে তারা দুজন যখন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল তখন লিন প্রিন্স ইউনকে বলে দেয় তার মনে ইউন সবচেয়ে স্পেশাল একজন মানুষ। সে আসলে তাকে একতরফা পছন্দ করে। যদিও সে রাজকুমারীর যোগ্য নয়, কিন্তু এরপরেও সে তার মনে আর এই ফিলিংস চাপা রাখতে চায় না। রাজকুমার একটু অবাক হয় আর বলে তুমি অন্য মেয়েদের থেকে অনেক আলাদা। যদিও ইউন তাকে সেভাবে পছন্দ করে না, কিন্তু তবুও তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। রাতে চু চিংকে নিয়ে বাহিরে বসেছিল আর বলছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা বলার পরেই আকাশে একটা আতশবাজি জ্বলে ওঠে, কিন্তু বাকিগুলো জ্বলছিল না। চু তখন ভাবতে থাকে তাদের বারুদ নষ্ট নাকি। এটা শুনে চিং বুঝতে পারে গতকাল সে যে বারুদের উপরে পানি ঢেলেছিল ওইটা আসলে চু আতশবাজি জ্বালানোর জন্য নিয়ে এসেছিল। এভাবে সে তাকে প্রপোজ করতে চেয়েছিল। চিং তার কাছে এই বিষয়টা স্বীকার করে। চু বলে তাহলে কি তুমি বুঝে গিয়েছো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? চিং তো একদম শকড হয়ে যায়। তখন সে বলে আমি তোমার কাছে থেকে খুব দ্রুতই উত্তর আশা করছি। পরদিন প্রিন্স চু মিস্টার ডু কে বন্দি করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে কোনো কিছুই স্বীকার করছিল না। এদিকে প্রিন্সেস আর চিং মিলে লাইব্রেরিতে সব বই ঘেটে খুনির বুকে থাকা ট্যাটুর মার্ক খুঁজে বের করে। এটা পড়ে তারা বুঝতে পারে ফুইউ রাজ্যের লোকেরা এই ট্যাটু অনেক আগেই তৈরি করত। তারা একে অন্যের বিশ্বস্ততা প্রমাণ করার জন্য এটা তৈরি করত। ফুইউ রাজ্যে যখন একটা ছেলে এবং একটা মেয়ে একে অন্যকে অনেক ভালোবাসে তখন তারা নিজেদের বুকেই ট্যাটু আঁকায় সারা জীবন একে অন্যের পাশে থাকার জন্য। এটা শুনে চিং এর বেশ ভালোই লাগে। রাতে সেই বই নিয়ে গিয়ে চুকে দেখায় আর তাকে সবকিছু খুলে বলে। চু তাকে জিজ্ঞাসা করে তুমি এই সবকিছু খুঁজে বের করেছো আমার জন্য? চিং হ্যাঁ বললে সে তার কাছে গিয়ে বলে এরপরেও কি তুমি বলবে যে তুমি আমাকে পছন্দ করো না? চিং বলে সে তাকে সাহায্য করেছে, এর মানে সে তাকে পছন্দ করে এমনটা নয়। আসলে সে অন্যের উপকার করতে ভালোবাসে। চু তার কাছাকাছি গিয়ে বলে তুমি স্বীকার করতে চাইছো না, সমস্যা নেই, আমার এতটাও তাড়া নেই তোমার উত্তর জানার। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে একজন সার্ভেন্ট এসে ইউনকে যখন মিস্টার ডুয়ের কাঁধে থাকা চিহ্নটা দেখায় তখন এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় একবার লুকিয়ে সে তার মায়ের কাঁধে একই রকমের ট্যাটু দেখেছিল। এসব কিছু বুঝতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরদিন সকালে চুয়ের সার্ভেন্ট এসে তাকে জানায় রাজ্যের সমস্ত রেকর্ড থেকে জানা যায় তাদের রাজ্যে দুইজন ব্যক্তি ফুইউ রাজ্য থেকে এসেছে। একজন হলো মিস্টার ডু আর অন্যজন হলো বড় রানী। এটা জেনে সে নিজেও অনেক অবাক হয়ে যায়।
হিউন তার লোকদেরকে দিয়ে এমন একটা প্ল্যান তৈরি করছিল যেন তার মায়ের বিষয়টা রাজ্যের কারো সামনে না আসতে পারে। চু আবারও কারাগারে গিয়ে মিস্টার ডু এর সাথে দেখা করে। সে তাকে বলে দেয় যে সে জানে মিস্টার ডু যখন জোয়ান ছিল তখন সে এবং বড় রানী একে অন্যকে ভালোবাসত। তাদের দুজনের পরিবারের অবস্থা অনেক বেশি ভিন্ন হওয়ার কারণে তারা দুজন এক হতে পারেনি, কিন্তু বড় রানীর সাহায্যে সে এই শহরে থাকার সুযোগ পায়। এখন বড় রানী তার কাজ হাসিলের জন্য সুযোগ মতো তাকে ব্যবহার করে। ধরা পড়ে যাওয়ার পরেও মিস্টার ডু কোনো কিছুই স্বীকার করছিল না। ঠিক তখনই চুয়ের সার্ভেন্ট এসে জানায় চিং মিস্টার ডু এর সাথে কথা বলতে চায়, তাই তারা বাহিরে চলে যায় এবং চিং সেই লোকটার সঙ্গে কথা বলতে আসে। লোকটা চিংকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু এরই মাঝে তার চিৎকার শোনা যায়। ভেতরে গিয়ে তারা দেখতে পায় মিস্টার ডু এর শরীর পুড়ে গিয়েছে। চু তার শরীরে এক ধরনের পাউডার পায় যেটাকে জ্বালানোর জন্য পাশে থাকা জানালার সূর্যের আলোর কিরণ যথেষ্ট, অর্থাৎ কেউ একজন প্রমাণ লোপাট করতে তাকে মেরে ফেলেছে। ইউন তার মায়ের সঙ্গে গিয়ে দেখা করে এবং তার মায়ের কোমরে থাকা টোকেন তার চোখে পড়ে, যেটা 2 দিন আগেও সে মিস্টার ডু এর হাতে দেখেছিল। ইউন তার মাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে মিস্টার ডু এর কি সম্পর্ক ছিল, সে কেন ছোট রাজকুমারকে মারলো। বড় রানী প্রথমে স্বীকার করতে চাইছিল না, তখন ইউন বলে আমি তোমার শরীরে থাকা ট্যাটু দেখে নিয়েছি, এখন আমাকে সত্যিটা বলো, এর মানে কি তোমার আর মিস্টার ডু এর বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল আর এরপরে তুমি আমার বাবাকে বিয়ে করে নিয়েছো? তার মা একদম চুপ করেছিল। তার চুপ করে থাকা দেখে ইউন বুঝে যায় যে তার অনুমান একদম ঠিক, কিন্তু তার মা ছোট রাজকুমারকে কেন মারলো এটার উত্তর দেয় না। ইউন অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে তাহলে এত বছর তুমি আমাকে কেন শিখিয়েছিলে কারো সঙ্গে ঝগড়া না করতে, কাউকে বিনা অপরাধে না মারতে? তুমি তো আমার আদর্শ ছিলে, তাহলে তুমি এমনটা কেন করলে? আমি আর কাকে নিয়ে গর্ব করব? এটা বলে সে কাঁদতে কাঁদতে ওখানে থেকে চলে যায়। চু চিংকে কোনো কিছু জিজ্ঞাসা করছিল না জন্য সে বলছিল তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো না জেলখানায় সেই লোকটার সাথে আমার কি কথা হয়েছিল? চু বলে যাই বলুক না কেন আমি তোমাকে বিশ্বাস করি। চিং বলে যখন সে ওই লোকটার কাছে গিয়েছিল তখন লোকটা বলেছিল আমি যেন তার একটা বার্তা বড় রানীর কাছে পৌঁছে দেই। 15 বছর আগের কথা বলা শুরু করতেই তার গায়ে আগুন লেগে যায়। আগুন লাগানোর লোকটাকেও তারা ধরে ফেলে, কিন্তু সেও অন্যদের মতো মুখ খোলে না। এদিকে বড় রানী তার প্রেমিকের দেওয়া একমাত্র স্মৃতি একটা হেয়ারপিন নিয়ে তার কথা মনে করছিল। সে এটা আগুনে ফেলে দেয় আর বলে এই স্মৃতি আর সে রাখতে চায় না। ঠিক তখনই সেখানে চিং চলে আসে। চিং বড় রানীর সঙ্গে আলাদা বসে কথা বলতে চায়। সে বড় রানীকে বলে যখন আমি জেলখানায় মিস্টার ডু এর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন সে আমাকে 15 বছর আগের একটা ঘটনা সম্পর্কে বলছিল। সে মৃত্যুর আগে তার শেষ একটা মেসেজ তার পুরনো বন্ধুকে দিতে চেয়েছিল, কিন্তু তার নাম বলতে পারেনি। আপনিও তো ফুয়ু রাজ্য থেকে এসেছেন, তাই মনে করলাম আপনি হয়তো তার সম্পর্কে কিছু জানেন। কিন্তু বড় রানী এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সে বলে আমি মিস্টার ডু এর ব্যাপারে কোনো কিছুই জানি না। চিং মনে মনে ভাবছিল বড় রানী কি আসলেই জানতে চায় না ডু মারা যাওয়ার আগে শেষবার কি বলতে চেয়েছিল। চিং চলে যায় আর বড় রানী যেন হাফ ছেড়ে বাঁচে। বাড়িতে ফিরেও সে রাতে একই কথা ভাবছিল যে বড় রানীর কোনো আগ্রহ কেন ছিল না। চু তাকে এই বিষয়ে বেশি চিন্তা করতে বারণ করে। সে ভাবছিল চিং কোনো কিছু হওয়ার আগে কিভাবে বুঝতে পেরে যায় সবকিছু। চিং একটু ইতস্তত করছিল, তখন সে বলে কোনো ব্যাপার না, তোমার যখন ইচ্ছে তখন তুমি বলো, আমি তোমাকে বিশ্বাস করি। এটা শুনে তো সে খুশি হয়ে যায় আর হা করে তার দিকে তাকিয়েছিল। চু তখন বলে এভাবে তাকিয়ে থাকলে আমি মনে করে নেব যে তুমি আমাকে পছন্দ করো। তখনই সে তার চোখ সরিয়ে নেয়, কিন্তু আবারও খুশিতে হেসে দেয়। সেও এখন মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেছিল। এদিকে লিনের বাবা তার মেয়ের সব জিনিসপত্র নিজের প্রাসাদে পার করার ব্যবস্থা করছিল। লিন এখন ধীরে ধীরে তার বাবাকে একসেপ্ট করে নিতে শুরু করেছে। তার বাবা বলে আমার এখন বয়স হয়েছে, আমি আর কতদিনই বা বাঁচবো, এই কয়টা দিন তুমি না হয় আমার সঙ্গেই থাকো। দূরে থাকলে তোমার সঙ্গে কথা বলার সুযোগই পাই না। এতদিন পরে মেয়েটাকে কাছে পেয়েও কথা বলতে পারি না। সে তার বাবার কষ্টটা বুঝতে পারে এবং রাজি হয়ে যায়। এরপরে সেনাপতি চুয়ের সাথে গিয়ে দেখা করে। তাদের দুজনের কথা দূর থেকে চিং লুকিয়ে লুকিয়ে শুনছিল। সেনাপতি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তার চুকে অনেক পছন্দ, তাই তিনি নিজের মেয়ে লিনের সঙ্গে তার বিয়ে দিতে চায়। এর বদলে তিনি তাকে অনেক শক্তিশালী মিলিটারি পাওয়ার দিয়ে দেবেন। এটা তার জন্য অনেক বড় একটা সুযোগ। তাই চিং ভাবছিল চু হয়তো রাজি হয়ে যাবে আর তার গল্পের মেইন লিড ইউনের তাহলে কি হবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে চু সেনাপতির প্রস্তাব রিজেক্ট করে দেয়। সে বলে আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না, কারণ অলরেডি আমার স্ত্রী আছে। এটা শুনে সেনাপতি রেগে সেখানে থেকে চলে যায়। তখন চু চিংকে সেখানে থেকে বেরিয়ে আসতে বলে। চিং তাকে জিজ্ঞাসা করে তুমি তার প্রস্তাব ফিরিয়ে দিলে কেন? এটা তো তোমার জন্য অনেক লোভনীয় প্রস্তাব ছিল। চু বলে আমি এমন কোনো কিছু করব না যেটা তোমাকে কষ্ট দেয়। এটা বলেই সে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু চিং তার মুখ সরিয়ে দেয় আর সেখানে থেকে দৌড়ে পালায়। এটা দেখে চু হাসে। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোডে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।